বলতে বলছি এবং কোথা থেকে এসেছেন আপনি? আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আলী। আমি এসেছি ধানমন্ডি থেকে। তো রাসেল ভাই সবার আগে দুজনের নামে নিতে যাচ্ছি। আমার ভাতিজা আদ্রিয়ান, ও এত রাতের পর রাত থেকে জেগে জেগে অনুষ্ঠানটি শুনছে। আর আমার এক আপু আছে, নিমি আপু, উনি একটা রিকোয়েস্ট করেছে তার নাম নেওয়ার জন্য। আর পাইনিয়ার ডিনাল কলেজের সব স্টুডেন্টস, আমার বন্ধু এবং বাংলাদেশের সবাই যারা এই যে এখন থাকছে তাদের সবাইকে ধন্যবাদ। শুরুতেই আমি রাসেল ভাই বলেছি যে আমি একটা ইনভেস্টিগেশন করতে একটা টিম নিয়ে চাঁদপুরের মতলব জেলায় চাই। তো জায়গাটা হচ্ছে আমার দাদির বাড়ি থেকে 10 মাইল দূর, আমার গ্রামের বাড়ি থেকে 20 মাইল দূরে। আচ্ছা, তো সেই কাজ যে আমরা যেদিন পৌঁছি চাঁদপুরে, পরের দিনই আমরা বেরিয়ে পড়ি এই ঘটনাটা জানার জন্য। তো এটা হচ্ছে আপনার অনেক দূরে, আমার গ্রাম থেকে অনেক ভিতরে, একদমই অজপাড়াগা, যে জায়গায় এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি পৌঁছেনি। তো আমরা যাই, এখানে এক দোকানদার ইকবাল ভাই নাম ওনার কাছ থেকে আমি এই পুরো ঘটনাটি শুনি। ওখানে একজন মহিলা ছিলেন, ওই মহিলাটা একটা গ্রাম লাইলাতি নাম, আচ্ছা, ওইখানে থাকতেন আর কি। তো খুব খারাপ কথা বা কিছু একটা করে ওনাকে গ্রাম থেকে আইসোলেট করে ফেলে মানুষ, মানে তারা একটা অপবাদ দিয়ে আর কি। অপবাদ দিয়ে তাকে আইসোলেট করে ফেলে। তার ফ্যামিলিতে ছিল তার হাজবেন্ড আর তার 12 বছরের একটি সন্তান আর তার ছোট বোন। তো তারা ওই গ্রাম থেকে একটু সামনে, 1/2 কিলোমিটার 1 কিলোমিটার হবে, একটু ভিতরে সামনে একটা বাঁশঝাড় আছে, এরপরে একটা আম বাগান আছে, এরপরে ওনাদের গ্রামের বাড়ি, মানে নিজের একটা ঘর তুলে ওখানে এই 4 জন নিয়ে থাকতেন আর কি। তো ওনার হাজবেন্ড ঢাকায় কলা বিক্রি, কোন একটা কারণে সে মার্ডার হয়ে যায়, আমি বলতে চাই না সে কারণটা। তো এরপর ওনারা 3 জনের বাড়িতে থাকতে থাকে। একটা সময় দেখা যায় যে ওনার যে ছেলেটা, ওর জন্ডিস ধরা পড়ে। তো কবিরাজ বৈদ্য, ওখানে তো ডাক্তার তারা তো মানে দেখায়নি, সে দেখিয়েছে একটা কবিরাজকে। তো ওষুধ টষুধ দেওয়ার পরে ছেলেটি একটা সময় মারা যায়। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2008 সালে আশ্বিন মাস, আমাকে যেভাবে বলা হয়েছে আশ্বিন মাসে। আচ্ছা, তো আশ্বিন মাসের 17 কি 18 তারিখ হবে, ওই মহিলার বাচ্চাটা রাত্রে 2টার দিকে মারা যায়। তো আমি আপনাকে বলি যে অজপাড়া গায়ে 7টার দিকে একদম ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার মানে তো অন্ধকারই, কিচ্ছু দেখা যায় না। তো আকাশের চাঁদ থাকলেও ওই দিন মানে দেখা যেত, কিন্তু ওরকম কিছুই না, ওই দিন পুরোই অন্ধকার ছিল। 2টার দিকে ওনার ছেলেটা মারা যায়। তো মারা যায় মানে কি, ওই ছেলেটা নিঃশ্বাস নিতে পারছিল না আর কি। তো ঘরের বাইরে বারান্দায় ছেলেটাকে ফ্ল্যাট করে শুয়েছে, মানে ওকে শুয়ে রাখা হয়েছিল, এবং মহিলাটা ওনার বোনকে পাশে বসিয়ে রেখে গ্রামবাসীর হেল্প নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আচ্ছা, তো রাস্তার অর্ধেক মাঝখানে গিয়ে তার সাথে তার পেছনে কে জানি আসছিল, তাকে বললো তুমি কোথায় যাচ্ছ? তখন গ্রামবাসীকে ডাকতে চাচ্ছি, ভাই আমার ছেলেটা না নিঃশ্বাস নিতে পারছে না, তো আমি কি করব? বলে যে এখন আমি এদিকে যাব, আপনারও হেল্প দরকার। বলে কি আমি তোমাকে বলি, তুমি এই রাস্তায় আগাও। সাদা পোশাক পরা একজন লোক, সাদা পোশাক পরা একজন লোক, সে বললো যে তুমি এই রাস্তায় আগাতে থাকো, তুমি তো ভুল রাস্তায় এসে পড়েছো। তো উনি ওর কথাটা মানে, কারণ ঘুটঘুটে অন্ধকার, ও মনে করেছে হয়তো বা এমনিতে ওনার ছেলের এই অবস্থা, উনি তো একদম ডিপ্রেসড অবস্থা আছে, মানে তাড়াহুড়ার মধ্যে আছে। তো উনি এই রাস্তাটাই ফলো করে, ওনাকে যে বুড়ো মানুষটা অনেক সুন্দর নাকি চেহারাটা ছিল, ওনাকে ওনার ওই রাস্তাটা ফলো করতে করতে অর্ধেক রাস্তা চলে যায়, কিন্তু সে গ্রাম খুঁজে পাচ্ছে না। তো একটা বাজার আছে, বাজারের পর গ্রামটা, কিন্তু এই বাজারটাও আসছে না, কি পাবে, আমি তো হাঁটছি। সে আবার ব্যাক করে ওই লোকের যে জায়গাটায় উনি দেখা করেছে ওই লোকের সাথে, সেই জায়গাটায় উনি আর ওনাকে দেখতে পান না। তো উনি তো পুরা হতভম্ব হয়ে গেছে, আমি কি করলাম এটা, এমনি তাড়াতাড়ি করতে হবে, এমনি দেরি হয়ে যাচ্ছে। সে গ্রামবাসীর কাছে যেতে যেতে বাজার পড়লো। আমি যার কাছ থেকে ঘটনাটা শুনেছি, ইকবালদি, সেই ওনার দরজা, ওনার মানে রাত্রেবেলা উনি এই জায়গায় ঘুমিয়েছিলেন দোকানে, ওনার দরজাটা নক করে, তো ডিরেক্ট আমি চলে যাই। ওই ইকবাল ভাইকে নিয়ে হারিকেন নিয়ে উনি ওনার বাড়িতে যায়। বাড়িতে ঘরের সামনে ঢোকার পরে যে বারান্দাতে ছেলেটা শুয়েছিল, সেখানে দেখলো যে ছেলেটাকে ঘিরে সাদা কাপড় দিয়ে ঢাকা। লোকটা বললো যে লোকটাকে ও বললো যে আমি তো কাপড় দিয়ে যাই নাই, কাপড় আসলো কোথা থেকে? আমার বোনটা তো, আর একটা কথা, ওনার বোনটা উঠোনে পড়া ছিল, একদম শুয়েছিল। তো বোনটার দিকে না লক্ষ্য না করে একটা সাউন্ড আসছে, ওই পর্দার পেছন থেকে একটা কটকট সাউন্ড আসছে। তো ওনারা খুব ভয় পেয়ে যায়, মানে ইকবাল ভাই সহ ওনারা ভয় পেয়ে যায়। তো পর্দাটা নাড়ানোর পরে ওই দৃশ্য আর
বলার মতো না। উনি যেটা বললো যে আমি নিজেও দেখলাম, উনি নিজেও দেখলো যে ওই বাচ্চাটার আপনি যদি কারো হাত পা কেটে দেন হুম তাকে বুঝবেন এটা একটা ইনফিউশন দেওয়া আছে, কাট করা আছে, হুম। কেটে আছে, কিন্তু না, হাত গুলা ছেঁড়া অবস্থায়, আচ্ছা হাঁটু থেকে পা গোড়ালি পর্যন্ত ছেঁড়া, তারপরে গ্রোইনটা মানে এই হাতটা ছেঁড়া, হাতের তালু ছেঁড়া, সবকিছুই ছেঁড়া, মাথাটা আলাদা করা, ইভেন এই যে চোয়ালটা, এই চোয়ালটা আলাদা করা মাথা থেকে। ওটা দেখার পরে উনি একদম ওই জায়গায় আর দাঁড়াতে পারলো না। যে লোকটা ওনার সাথে এসেছিল সে তো একদম ওই হারিকেন ফেলে দৌড় দিল। আর উনি যে ওনার যাচ্ছে মারা গেছে সে তো পুরো ওখানেই সেন্সলেস হয়ে গেছে। তো ওই লোকটা যখন গ্রামবাসীদের নিয়ে আসলো, আমাকে যেটা বললো যে আমি গ্রামের লোকজন, অনেক লোকজনকে নিয়ে আসছে, কারণ এটা সে বর্ণনা দিতে গিয়ে বোঝা যাচ্ছে আমার সাথে সবাই আসো। আচ্ছা অনেক লোকজন, মানে 40-50 জন লোকজন নিয়ে আসলো এই বাড়িতে, ঘরে ঢুকলো, বাড়িতে গিয়ে দেখলো যে এখন আরো খারাপ অবস্থা, খালি মাথাটাই পড়ে আছে, এখন এই বাকি বডিটাও নেই। আচ্ছা তো উনি তো পুরো হতভম্ব হয়ে গেল। ওই মহিলাকে ওই গ্রামের লোক মহিলারা আলাদা করে নিয়ে গেলেন, আর যে মেয়েটা পড়া ছিল উঠোনে, ওকে নিয়ে আসতে গিয়ে দেখলো যে খালি ওর চামড়াটা পড়ে আছে, ওর শরীরের ভিতরে কিছু নাই, মানে খোলসের মতো। খোলসের মতো, ওর ভিতরে কিচ্ছু নাই, চামড়াটা পড়ে আছে। উনি তো ওইটা দেখে আরো খারাপ অবস্থা ওনার। পরে দাফন টাফন করলো আর কি, যে মাথাটা পড়া ছিল ওইটাকেও দাফন করলো। তো আমাকে বললো যে ভাই এই কাহিনী আমি মানে বলতে চাই না, বাট এটা আমার নিজের দেখা কাহিনী, আমি চাই না যে এরকম কাহিনী কারোর সাথে ঘটুক। ওই মহিলা এখন রাস্তাঘাটে পাগলের মতো ঘোরে, এবং তার একটাই কথা, আমাকে শুদ্ধা খেয়ে ফেল। আচ্ছা কাউকে দেখলে বলা কাউকে দেখলেই বলে আমাকে শুদ্ধা খেয়ে ফেল, কারণ ওই মহিলা এটা স্ট্রেসটা নিতে পারেনি, এখনো সে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটে। তো এখনো ওই জায়গাটা খুবই হন্টেড, আসল ভাই আপনাকে বলি, ওখানে কেউ যায় না, ওই জায়গাটা একদমই আইসোলেটেড, এবং সবাই ওই জায়গাটা বলে বেড়ায় যে এখানে পিশাচ আছে, পিশাচ আছে। কিন্তু পিশাচ বলে তো অ্যাকচুয়ালি আমরা জানি যে কিছু নাই, হয়তো কোনো একটা কারণে এই জিনিসটা হয়েছে, আমি জানি না কি কারণে, কারণ আমি এই জিনিসটা দেখিনি। ঘটনাটা আমার উনি বলেছে, এবং উনি বলেছে যে না, এটা 100% আমার নিজের দেখা ঘটনা, এটা সুতরাং তো ভুল হওয়ার ভুল কোনো হতো না। এবং এটা 10 গ্রাম ঘুরে ঘুরে আসছে। আমি আমার নিজের গ্রাম থেকে ঘটনাটা পেয়ে ওনার কাছে গেছি, ঘটনা তো কত দূর না আসছে ঘটনাটা। একটা সিম্পল ঘটনা হলে তো এত দূর জানা যাবে কেউ আসতো না, এবং তিনি যখন নিজে বলেছেন যে আসতো, মানে নিজে দেখেছেন, সুতরাং নিজে দেখেছে। আমরা জানি না আসলে পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে, এবং এই ঘটনাগুলো কোনো ব্যাখ্যা হয়তো আমরা দাঁড় করাতে পারি না, এবং আমরা তো চাই না, আমরা জাস্ট আপনাদের এন্টারটেইন করতে চাই। সো আরো ঘটনা আমাদের কাছে রয়েছে। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এসএমএস করুন, জানিয়ে দিন কেমন লাগছে আমাদের ঘটনাগুলো। আজকে ঘটনাগুলো লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সবুজ তুফান আমাদের এসএমএস করেছেন, এছাড়া উজ্জ্বল আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তারা ভূত এফএম একসাথে শুনছেন, এবং আমাকে এসএমএস করেছেন লালন মংলা থেকে। তিনি বলছেন যে একটা লাইট অফ করে শুনছেন আমাকে। এছাড়াও নিং কিং গাজীপুর থেকে এসএমএস করেছেন, লিখেছেন হাউ আর ইউ ভূত এফএম, টুডে ইজ মাই বার্থডে, জন্মদিনে অনেক শুভেচ্ছা দিন। আমাকে শাহিন, আতিক, মাহবুব, তাহমিদ, তাসনিম তাসনিম মাইদুল, ফাহাদ, তারপরে মুহিব, শিমুল, শিমুল আঙ্কেল, সবাই ভূত এফএম শুনছি, এবং আর প্র্যাকটিক্যাল খাতা লিখছি। সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এসএমএসটি করেছেন রিমা। এসে আমাকে সাদমান এসএমএস করেছেন বনানী থেকে, যে কমপ্লিট ফ্যামিলি নিয়ে ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। শোয়েব মালিক আমাদের এসএমএস করেছেন ফরিদপুর থেকে। তিনি লিখেছেন আমি নিউ ফ্রেন্ড, আমি অনেক ভূতের ঘটনা জানি। আমাকে আমাকে আচ্ছা তিনি হয়তো এখানে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমি যেটা বলবো যে ভূত এফএম @veryfuki.fm, এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন। অরণ্য আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে এটা আমার প্রথম এসএমএস, ভূত এফএম ঝাক্কাস, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের ঋতু, মিতু, ফাহিম, ফায়াজ মিরপুর থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন দিয়ারা। আচ্ছা, এছাড়া আমাদের এসএমএস করেছেন মৃদুল যাত্রাবাড়ি থেকে। আমাদের এসএমএস করেছে, আচ্ছা তিনি বলছেন তার অনেক ভয় লাগছে আজকে। ফয়জুর আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন শিবলু, মাহিন, রাকিব, সিয়াম সহ আরো অনেকে। এছাড়া মিল্টন নরসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন। ইমাদুল আমাদের এসএমএস করেছেন মাগুরা থেকে। এছাড়াও রতন আমাদের এসএমএস করেছেন পিয়ারপুর থেকে। যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের আরো একজন গেস্ট আমাদের সঙ্গে আছেন। আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। আমি মামুন, আমি উত্তরা থেকে এসেছি। ওকে,
আমি পেশাগত জীবনে বেসিক ব্যাংক লিমিটেডে আছি ফরেন এক্সচেঞ্জ। আপনার অনুমোদনের শুরুতেই আমি আমার একমাত্র মেয়ে আলিয়া, ওর আজকে জন্মদিন। ওকে, আমরাও আমাদেরও শুভেচ্ছা থাকলো আলিয়ার জন্য। আলিয়া, হ্যাপি বার্থডে। আচ্ছা, এবার আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আসলে ঘটনাটা আমার নিজের জীবনেরই। তো এটুকু বলে রাখতে যে আমি খুব বাস্তববাদী ধরনের লোক। এ ধরনের ঘটনা অন্য কেউ বললে আমি নর্মালি হেসে উড়িয়ে দেই, বা এবং আমি বলি যে তুমি হয়তো বুঝতে পারো নি, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না। তো এই আমার যে ঘটনাটা, এটা যে খুব ভয়ঙ্কর কিছু সেটা না, কিন্তু আমি আসলে মানে আমার জীবনে দুই তিনটে এরকম ব্যাপার এসেছে বিভিন্ন সময় যে আমি এটা কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তো এটা সেরকম একটা ঘটনা। আর এই ঘটনাটাকে ছোট্ট একটা পটভূমি দিতে হবে, না হলে আসলে এটার ম্যাগনিটিউডটা বোঝা যাবে না। তো আমি পড়াশোনা শেষ করে আমার বাড়ি হচ্ছে খুলনা। তো আমি ঢাকায় পড়াশোনা শেষ করে আমি চাকরি সূত্রে আমার চট্টগ্রামে পোস্টিং হয়। তো চট্টগ্রামে যখন পোস্টিং হয় তখন একটা বাসা ভাড়া নেওয়ার ব্যাপার ছিল, কারণ আমার তখন নতুন সংসার, নতুন বিয়ে করেছি। তো এর আগে আসলে বাসা ভাড়া নেওয়ার অভিজ্ঞতা আমার ছিল না, মানে হয় নিজের বাসায় না হয় হোস্টেলে থেকেছি। তো ওই বাসাটা ভাড়া নেওয়ার সময় মানে ভাড়া নিতে গেলে কি কি জিনিস খেয়াল করতে হয় এই বিষয়গুলো আমার অতটা পরিষ্কার ধারণা ছিল না। তো আমি মানে চট্টগ্রামের দু তিনজন বন্ধু বা কলিগ এদের সহায়তা নিয়ে আমি, যেহেতু চট্টগ্রাম শহরটা আমার কাছে নতুন ছিল, এটা 2004 সালের বা 2003-এর শেষের দিকের ঘটনা, আমার পুরোপুরি মনে পড়ছে না সময়টা। তো ওদের সহযোগিতায় আমি একটা বাসা পাই, যেটা হচ্ছে আমার, যেহেতু অফিসটা ছিল আগ্রাবাদে, বাসাটা আমি অফিসের কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এটা জায়গাটা ছিল আগ্রাবাদ এবং হালি শহরের মাঝখানে শান্তিবাগ নামে একটা জায়গা আছে, ওখানকার ঘটনা। আমি একটা বাসা পেলাম, যেটা আমার ওই নতুন চাকরি, যেহেতু আমার বেতনের রেঞ্জের মধ্যে সব মিলিয়ে যে ফিট যে বাসাটা পেলাম, তো সেটা ছিল একটা 4 তলা বিল্ডিং এর 3 তলা। মানে একতলায় বাড়িওয়ালা নিজেই থাকেন, দোতলায় এবং 4 তলায় অন্য ভাড়াটিয়া আছে, কিন্তু 3 তলাটা খালি। তো আমার মাথায় তখন অতটা আসেনি যে 3 তলা খালি থাকতে লোকে 4 তলায় ভাড়া নিয়ে কেন থাকছে। বাড়িটা একটু পুরোনো ছিল। তখন আমার এমন অবস্থা যে আমার মানে ফ্যামিলি শিফট হয়ে চট্টগ্রামে আসবে, সব ডেট টেট ফিক্স হয়ে গেছে, কিন্তু তখনও বাসা ঠিক হয়নি। কাজে ওই বাসাটা নিতেই হচ্ছে এমন একটা অবস্থা। তো চিন্তা করলাম যে এখন নিয়ে নেই, পরে সমস্যার মধ্যে চেঞ্জ করে করবো। তো বাসাটা নেওয়ার সময় মানে একটু খোঁজ খবর একেবারে না নিলে হয় না। এই জন্য আমি পাশের এক দোকানদারকে, ওই নর্মালি আলু তেল টেল এগুলো বিক্রি করে, ওকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই অমুক বাসাটা আমি মানে কেমন, বাড়িওয়ালা লোক কেমন। তো উনি বললেন যে ভালো। কেন? তাই বললাম যে আমি এখানে ভাড়া নিচ্ছি। তো উনি টাকা গুনছিলেন, হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন যে কয় তলায়? তো আমি বললাম যে 3 তলায়। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন যে ঠিক আছে নেন, তো দেখেন একটু। আমি বললাম যে কেন, কোনো অসুবিধা? বাড়িওয়ালা কি লোক খারাপ? এটা যে অন্য কোনো ইঙ্গিত হতে পারে, এই চিন্তাটা আমার মাথায় আসেনি। তো উনি বললেন যে না, এরকম বলে। আমি আর অত গুরুত্ব দিলাম না, যে হয়তো বাড়িওয়ালার সাথে ওনার কোনো সমস্যা থাকতে পারে এরকম কিছু। যাই হোক, তারপর আমার ফ্যামিলি যখন আসলো, তো বাসাটা বেশ পুরনো ছিল। তো মানে বোঝাই গেল যে ওই ফ্ল্যাটে অনেকদিন কেউ থাকেনি, এবং আমার ওয়াইফের সাথে ওর 2 বোন এসেছিল খুলনা থেকে ওর সংসারটা গুছিয়ে দেওয়ার জন্য। তো পরিষ্কার করতে করতে ওদের খুব কষ্ট হচ্ছিল, এত পুরনো ছিল। তো আমরা যখন থাকা শুরু করলাম, তো বাসাটা ছিল 2 বেড, সাথে ড্রয়িং ছিল। তো আমরা যেহেতু মানুষ মাত্র দুজন, আমি এবং আমার স্ত্রী কান্তা। তো আমরা ওই বেডরুমেই আর ড্রয়িং রুমেই আমাদের কাছে থাকতো। আর এক্সট্রা যে রুমটা ছিল, আমরা ঠিক করলাম যে আমাদের ওই বিয়েতে পাওয়া যে গিফট গুলো, তখন অনেকগুলো প্যাকেটই খোলা হয়নি, ওইগুলো আমরা ওখানে স্টক আপ করে রেখেছিলাম। নর্মালি ওই রুমে আমাদের যাওয়া হতো না, ওটা মানে ওভাবে থাকতো। তো আমার স্ত্রী মাঝে মাঝে বলতো যে এই বাসাটা ওর ঠিক ভালো লাগে না, মানে কেমন যেন একটা অস্বস্তি ফিল করে সে। তা আমি চিন্তা করলাম যে মানে মানে একটা ফ্যামিলি ছেড়ে এসছে এখানে, অনেকদিন পরে একা একা তো থাকার অভ্যাস নেই। আমি বলতাম যে না, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি মানে এইভাবে, এই তো তোমার খারাপ লাগছে বুঝছি, আমরা কয়েকদিন পর চেঞ্জ করে ফেলবো, এখন আপাতত থাকো, এরকম আমি বলতাম। আশ্বস্ত করতেন আর কি তাকে? আশ্বস্ত করতাম, হ্যাঁ। কি ধরনের খারাপ ও বলতো না, কিন্তু বলতো যে আমার কেমন যেন অস্বস্তি লাগে বাসাটা আছে। তো আমি আর মানে অন্য ধরনের কোনো কিছু হতে পারে এটা আমি চিন্তাই করিনি কখনো। এর মধ্যে যেটা হলো যে ওর মাস্টার্স পরীক্ষার শিডিউল পড়ে গেল, ওকে খুলনায় যেতে হলো বেশ কিছুদিনের জন্য। আমি তখন চট্টগ্রামে একা একা। আমি যেটা করতাম যে অফিস থেকে
একটু তাড়াতাড়ি বাসায় চলে আসতাম, কারণ ইলেকট্রিসিটি চলে যাওয়ার একটা ব্যাপার থাকতো। তা বাসায় ঢুকে আমি প্রথমে যে কাজটা করতাম, যে জরুরি নেসেসিটি যেগুলোর জন্য ইলেকট্রিসিটি থাকাটা দরকার হবে, যেমন খাবারের ব্যবস্থা করা, গোসল করা, এগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলতাম। ঝটপট সেরে ফেলে বেডরুমে গিয়ে টিভি অন করে নিউজ পেপারে টিভি নিয়ে বসতাম। বেডরুমে একটা লাইট জ্বলতো, আর ড্রয়িং রুমের সামনে একটা লাইট জ্বলতো। বেসিক্যালি অন্য জায়গাগুলোতে কোনো লাইট জ্বলতো না। তো যেদিনের ঘটনা, ওদিন হচ্ছে আমি ওই যথারীতি খাবার দাবার সেরে আমি পড়ছি, পেপার পড়ছি বেডরুমে, আর টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে, সম্ভবত কোন একটা চ্যানেলের খবর দেখছিলাম আমি। আচ্ছা, খবরের মাঝখানে বিজ্ঞাপন বিরতি, যেটা ওই সময় আমি একটু টয়লেটে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। তো খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ বিজ্ঞাপন বিরতি শেষ হওয়ার আগে এসে ওর খবরের বাকিটা পাবো, এরকম ব্যাপার ছিল। আপনার বাসাটার লোকেশন, ভেতরে লেআউটটা এরকম ছিল যে আমার বেডরুম থেকে টয়লেটে যেতে গেলে ওই যে আমাদের গিফট রাখা যে রুমটা, ওইটার ঢোকার দরজাটা পার হয়ে বাথরুমে ঢুকতে হয়। আচ্ছা, মানে ওটার দরজাটা ডান দিকে পড়ে, আর বাম দিকে হচ্ছে বাথরুমের আলো জ্বালানোর সুইচ। তো আমি যেহেতু খুব তাড়াতাড়ি আসছি, আর ওই সময় মানে ব্যাপারটা এরকম ছিল যে বাসায় আমি সম্পূর্ণ একাই ছিলাম, ফ্ল্যাটে আর কেউ ছিল না। ভেরি ফ্র্যাঙ্কলি, যে মানে টয়লেটের দরজা আটকানোর দরকার ছিল না, এরকম একটা ব্যাপার। আর ড্রয়িং রুমে যে লাইটটা জ্বলছিল, ওটার আলো বাথরুমে এসে পড়ছিল। তো মানে মোটামুটি হাফ লাইটেড ছিল বাথরুমটা। আমি বাথরুমে ঢুকতে যাব, আমার ডান দিকে ওই রুমের দরজাটা, যেটা থেকে থাকে না, আমার হঠাৎ একটা সিক্স সেন্স বলে এই জিনিসটা কাজ করে। এরকম আমার মনে হলো যে কেউ আমাকে দেখছে, বা কেউ আমার দিকে তাকিয়ে আছে, মানে গ্লেয়ারিং অ্যাট মি এরকম। এটা আসলে পেছনে থাকলে অনেক সময় বোঝা যায়। হ্যাঁ, তো মানে খুব কমন একটা মানুষের প্রবণতা এটা। তো আমি মানে হয়তো অত খেয়াল করিনি, সচেতন হবে না আমি, মানে অনেকটা মানে ইনস্ট্যান্ট একটা রিয়াকশন, আমি ডান দিকে তাকালাম এবং তাকিয়ে যেটা দেখলাম, যে ওই রুমে একটা সোফা ছিল, সবুজ ভেলভেট কাপড়ের। ওই সোফাটা আমার বাসায় এখনো আছে, আমরা ব্যবহার করছি। ওই সোফায় একজন বয়স্ক লোক, মানে বয়সটা কেমন বলবো, 45-এর উপরে, 50-55 এরকম, সোফায় কাত হয়ে শুয়ে আছে, দরজার দিকে, মানে আমি যেখানে দাঁড়িয়েছি এদিকে তাকিয়ে শুয়ে আছেন। এবং আমার চোখে চোখে তাকিয়ে আছেন ভদ্রলোক। ও মাই গড! মানে খুব ভয়ঙ্কর কিছু তা না, মানে অ্যাপিয়ারেন্সটা মোটেও ভয়ঙ্কর কিছু না, বরং দেখলে মায়া লাগবে এ ধরনের একটা ব্যাপার। ড্রেসটা কেমন ছিল অত খেয়াল করার সময় পাইনি আসলে। চেহারাটা এরকম ছিল যে একটু অসুস্থ, শেভ করেন না অনেকদিন, মুখে কাঁচা পাকা দাড়ি, এবং চোখটাতে খুব ক্লান্তি ভাব, বিষণ্ণ, মানে যন্ত্রণা ক্লিষ্ট এরকম একটা ভাব। তো ওটা যে মানে সামথিং এক্সট্রাঅর্ডিনারি হতে পারে, এই জিনিসটা আমার মাথায় সাথে সাথে আসেনি। কারণ মানে হ্যালুসিনেশনের জন্য তো হ্যালুসিনেট করতে গেলে কয়েকটা প্রি কন্ডিশন লাগে, যে আপনাকে আগে চিন্তাটা করতে হবে, একটা ভয় ভয় কাজ করতে হবে। এমন না যে ওই দিন বাসায় ঢুকে আমার ভয় লেগেছিল, তাও না। আমি এই ধরনের চিন্তা করি না বেসিক্যালি, মাথাতে আসেনি। হ্যাঁ, মাথাতে আসেনি আমার মাথায়, মানে তাড়াতাড়ি ফিরে যে খবর ধরতে হবে, এরকম একটা চিন্তা কাজ করছে। তো তাকে প্রথমে আমার যেটা মনে হলো যে বাসাতে কোনো গেস্ট এসছে কিনা, সাথে সাথে বাতিল করে দিলাম, যেন গেস্ট এসছে তো আমি জানতাম। তাছাড়া বাসায় আমি একা, আমার স্ত্রী খুলনায়, বাসার চাবি আমার কাছে। তারপরে যেটা মনে হলো, তাহলে কি কোনো চোর? তো তখন মনে হলো যে চোর হলে তো এভাবে আমাকে দেখে চুপ করে শুয়ে থাকবে না, সে পালানোর রাস্তা খুঁজবে। থার্ড টাইম যে চিন্তাটা আসলো, তাহলে জিনিসটা কি, তখন আমার চট করে মনে আসলো যে এই ধরনের সিচুয়েশন আমি শুনেছি যে আলো, আগুন এগুলো খুব ভালো কাজ দেয়, ফটো দেয়। তো আমি চিন্তা করলাম যে বাথরুমের দরজা যেহেতু খোলাই আছে, আমি যদি বাথরুমের লাইটটা জ্বালাই, তো ওই আলোটা ডাইরেক্ট সোফায় গিয়ে পড়বে। আমি দেখি, তখন দেখি তো বাথরুমের সুইচটা যেহেতু বাম দিকে, আমি বাম দিকে গিয়ে সুইচটা জ্বালালাম, জাস্ট মানে ডিগ্রি ফ্র্যাকশন একটা সেকেন্ড, আমি সুইচটা জ্বালিয়ে ডান দিকে তাকিয়ে দেখি যে সোফায় কেউ নাই, একদম ফাঁকা। সেই ভদ্রলোক আর তাই সোফাতে। হ্যাঁ, তখন আমার মনে হলো যে আমার কি করা উচিত। ভয় পাচ্ছি, আমার রুমের মধ্যে যাওয়া দরকার। কোথায় গেল, লাভ দিয়ে সোফার পিছনে চলে গেল কিনা, বা কোনো কিছু এক্সপার্ট এক্সপার্ট চোর হলে হয়তো হতেও পারে এরকম একটা ব্যাপার। তো এর আগে ভিতরে ঢুকে লাইটটা জ্বালাতে হবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে সাহস সঞ্চয় করলাম, যাবো কি যাবো না এরকম একটা। তারপরে যখন সাহসটা আসলো ভেতরে, আমি ভিতরে ঢুকে লাইটটা জ্বালালাম। জ্বালিয়ে আমি প্রথমে তন্ন তন্ন করে খুঁজলাম যে না, উল্টো দিকে দরজাটা বন্ধ, বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই, সব এরকম। তারপরে আমি বাইরে বের হয়ে অনেকক্ষণ চিন্তা করলাম বসে বসে। তখন আমার জিনিসগুলো মিলতে শুরু করলো, যে হ্যাঁ, আমার কি বলতো, ও তো ধার্মিক, ও নামাজ পড়ে। তো ও আমাকে বলতো যে ওর অস্বস্তি বোধ হতে লাগে। হ্যাঁ, তারপর দোকানদারের ওই চাহনিটা আমার মনে পড়লো।
বাসায় থাকবেন, ওই বাসায় উঠবেন, তখন হঠাৎ করে সে টাকা গোড়া থামিয়ে দিয়ে আপনাদেরকে তাকিয়েছে এবং সেটা নিশ্চয়ই সব বিস্ময়ে ছিল। এটা অবাক হয়ে তাকিয়েছিল এরকম। তো সব মিলিয়ে আমার তখন মনে হলো যে কিছুটা সমস্যা আছে এখানে। তো আমি চিন্তা করলাম যে এটা আমি যদি নিশ্চিত না হয় এখনই ক্লাস করি তো সমস্যা হতে পারে। এরপরে যখন আমার স্ত্রীর সাথে কথা হতো আমি একটু বললাম যে তুমি আসো, আসার পর আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো। তো আসার পরে ওকে আমি তখন ঘটনাটা বলিনি, কারণ বললে ও যেহেতু সারাদিন বাসায় একা থাকে ভয় পেতে পারে হয়তোবা। তো ওকে আমি বলিনি, কিন্তু আমরা বাসা দেখা শুরু করলাম এবং আমরা পরে দামপাড়া গরিবুল্লাহ সমাজের সামনে একটা বাসায় চলে আসলাম। তো চলে আসার আগে মানে ঘটনা এখানে শেষ না, চলে আসার আগে আমরা যখন ওই পুরোনো বাড়িটার বাড়িওয়ালার কাছে গেলাম, গিয়ে অ্যাপ্রোচ করলাম যে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলছি আঙ্কেল। উনি খুব অদ্ভুত একটা প্রস্তাব দিলেন যে এক্সিস্টিং যে ভাড়াটা ছিল উনি তার থেকে প্রায় 30% কমিয়ে একটা রেন্ট বললেন। বললেন যে তোমাদের অসুবিধা হলে এই ভাড়াটা দাও, কিন্তু তোমরা থাকো, তোমরা যেও না। আচ্ছা। তো আমরা বললাম যে না, আসলে ভাড়ার সমস্যা না, আমাদের একটু ওইদিকে থাকা দরকার। তিনি বললেন যে কেন, তোমার অফিস তো এখানে, ওখান থেকে যাতায়াতে কষ্ট হবে, এটা ওটা। তারপর বললেন যে যদি কোনো আর্থিক সমস্যা থাকে দরকার 2 মাসেরটা 3 মাসেরটা একসাথে দিও। অনেকভাবে আমাদেরকে চেষ্টা করলেন। তো আমরা অনেকভাবে দুঃখ প্রকাশ করে বাসায় চলে এসে এটা নিয়ে আমি আমার স্ত্রী হাসাহাসিও করলাম যে আমরা এত ভালো ভাড়াটিও যে বাড়িওয়ালা আমাদেরকে ছাড়তে চান না। এরপরে আমরা বাসা চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার আগে যে জিনিসটা করেছিলাম যে আমার স্ত্রীকে তখন এটা বলিনি, আমি ওই দোকানদারের কাছে গিয়েছিলাম যে ভাই আমি তো বাসাটা ছেড়ে দিচ্ছি, এখন বলেন। না এখন আমাকে বলেন যে কি ছিল ঘটনা। তো উনি বললেন যে ছাড়তেছেন কি জন্য। তো আমি বললাম যে ছাড়তেছে, আমাদের আসলে একটু সমস্যা হচ্ছে এরকম। তো উনি বললেন যে ওই বাসায় এক বয়স্ক লোক মারা গেছিলেন। আমি বললাম যে মারা তো যেতেই পারে, তো বললেন না ওইটা ঠিক স্বাভাবিক ছিল না, ওনার অসুখ ছিল এমন কিছু একটা যেটা ট্রিটমেন্ট হচ্ছিল না, উনি মানে আত্মহত্যা মতো একটা ব্যাপার, ওইরকম ভাবে উনি মারা গেছেন। তো আমি তখন এটা শুনে আর কিছু বলিনি। তো আমার স্ত্রীকে প্রায় 1 বছর পরে আমি এই জিনিসটা খুলে বলি, নতুন বাসায় এসে ফ্ল্যাট হওয়ার পরে। আর আমার খুবই ঘনিষ্ঠ 2-3 জনকে আমি জিনিসটা বলেছি। আর এই আজকে রাসুল ভাই আপনার মাধ্যমে আমি সবাইকে জানালাম। তো এটা আমি আসলে যেটা বলি যে সবাইকে যে অনেক কিছু ঘটে, আমরা হয়তো আমরা বুঝতে পারি না জিনিসটা কি, এর জন্য আমরা ভয় পাই, কিন্তু এটা তো আসলে আমার নিজের চোখে দেখা, আমি এটা কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাইনি। থ্যাংক ইউ সো মাচ। আমার এই ঘটনাটা অনেক বেশি পছন্দ হয়েছে এবং আসলে ইন্টারেস্টিং। আর আমরা আসলে এই ধরনের কোনো কথা বলতে পারি না হলফ করে যে আসলে কেন এরকম ঘটনা ঘটে। তো আপনার জীবনেও এরকম অনেক ঘটনা আছে আমি জানি, সেই ঘটনাগুলো আমাদের SMS করে পাঠিয়ে দিন, লিখে ফেলুন ভূত FM @fursty.fm এই অ্যাড্রেসে এবং এখানে ইমেল করে পাঠিয়ে দিন। নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই দেবেন এবং এটা একেবারেই যেন ভুল না হয়, কারণ নাম ঠিকানা এবং ফোন নাম্বার ছাড়া বিশেষ করে স্টুডিওতে আসতে চান তার সাথে তাদের তাদের মেইল কোনোভাবে অ্যাকসেপ্টেড না। একটা মাসুম আমাকে উত্তরা থেকে লিখেছেন যে ভৌতিক টিমের কথা জিজ্ঞেস করেছেন, ভৌতিক টিম কবে আসবে। ভৌতিক টিম আজকে আসেনি, তবে খুব দ্রুতই আপনারা তাদের দেখা পাবেন বলে শুনছেন সবসময় রেডিও সিটি চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের অসংখ্য SMS। মাসুম আমাদেরকে SMS করেছেন, মাসুম নীল আদাবর থেকে, যে রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। লিখেছেন আজকের গল্পগুলো ভয়ানক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গেস্টের ক্রেডিট এটা, সুতরাং আপনারা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন তারা যত বেশি ভালো ঘটনা পাঠাবেন তত বেশি প্রশংসা পাবেন সবার কাছ থেকে। আমরাও চাই যে ভালো ভালো সব ঘটনাগুলো আপনাদের শোনাতে, বাট আপনাদের পছন্দ হোক আর না হোক আমরা কোনো কিছু বানিয়ে আপনাদেরকে বলতে চাই না, দ্যাটস ফর শিওর। এবং আমরা আপনাদের ভালো লাগার জন্য সেটা অতিরঞ্জিত করতে চাই না, এইটুকু অন্তত মানে মাঝে মাঝে হয়তো এই জন্য কিছু কিছু ঘটনা খুব বেশি রকমের সাদা মাটা লাগে, বাট আমরা কখনোই সেটাকে রং চড়াতে চাই না। আমাদেরকে মমিন SMS করেছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে, লিখেছেন ভাই আমার এক্সাম চলছে তবুও আমি শত ব্যস্ততার মধ্যেও ভূত FM শুনছি ভাই। এরপরে যদি আপনার পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভূত FM একেবারেই দায়ী নয়। আর আমাকে কোরবান মানিকগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি ভূত FM শুনছেন এবং তিনি বলতেন যে আমি ভীতু না। ওকে, ভীতু না, কিন্তু ভয় পেতে নিশ্চয়ই ভালো লাগে। লিটন আমাকে লিখেছেন মিরপুর 1 থেকে, ডেভিড আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ঘটনাটা তার ভালো লেগেছে, একটু আগে যে ঘটনাটা মামুন ভাই বললেন সেটা ভালো লেগেছে তার। আচ্ছা, আচ্ছা, তার এছাড়া আমাকে SMS করেছেন আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে, তিনি লিখেছেন বেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড। ওকে,
রোমান্টিক, রোমান্টিক, তারপরে নামটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, রিমা আমাকে এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাকে, দেখতে পাচ্ছি দীপু, তিনি তার কালকে বার্থডে, তো জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা থাকলো আপনার জন্য। সাদ্দাম আমাকে এসএমএস করেছেন খুলনা থেকে। আমি ইমন, আমি রাজ্জাক, রাজু, ফাহিম, তারপরে হচ্ছে নাফিসা, না নাজিফা, নাজিফা, আরমান, রাজীব, সাব্বির, 10 জন একসাথে তারা শুনছেন। মাসুদ পারভেজ আমাকে এসএমএস করেছেন চিটাগং থেকে। এছাড়া আমাকে সৈকত এসএমএস করেছেন রাজশাহী থেকে, লিখেছেন আজকের ঘটনাগুলো তাদের কাছে অনেক সুন্দর লাগছে। অনেক জামালপুর থেকে এসএমএস করেছেন। আসলে সত্যি কথা বলতে কি, অনেকেই বলছেন যে ঘটনা ভালো লাগছে, অনেকেই এক্সপ্রেস করছেন। হ্যাঁ, এটা সত্যি কথাই যে আপনি হঠাৎ করে যদি ঘুম ভাঙে এবং আপনার যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে এবং সেই সময় যাওয়ার পথে যদি দেখেন যে আপনার অন্য কোনো ঘরে অন্যরকম অন্য কোনো একজন অপরিচিত ব্যক্তি শুয়ে আছে, বা অপরিচিত কেউ একজন রেস্ট নিচ্ছে, যাকে আপনি চেনেনও না, এবং একদৃষ্টিতে তারপরে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে আপনারও ভয়াবহ ভয় লাগারই কথা। আমার তো মাঝে মাঝে মনে হয় যে বিছানা থেকে নামার সময় দেখবো যে মেঝেতে একটু শুয়ে আছে, এরকম ধরনের ভয় হয়। এবং রিসেন্টলি আমি 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 অনেক দিন পর্যন্ত, একদম মনে হয় বছর দেড়েক হবে, আমার সাথে তেমন কিছু ঘটেনি। বাট কালকে একটা মানে আমি কিছুটা ভয় পেয়েছি, সেই প্রসঙ্গে আমি পরে আসবো এবং সেটা আপনাকে পরে বলবো। আপাতত আমরা গেস্টের কাছে চলে যাচ্ছি, এবং আমাদের সাথে আবারও আলিফ, রাইট, আলিফ আবারও তার ঘটনা শেয়ার করবেন। তার আগে আলিফের কাছে সাউন্ড ক্লিপ রয়েছে, যেটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে, বাট সে বলছে যে না, এটা সে তার ঘর থেকে পেয়েছে। আমরা একটু সাউন্ড ক্লিপটা কিছুটা অংশ শুনি আপনার মোবাইল থেকে। আসলে ভাইকে আমি মানে বলার মাঝখানে ছাড়ি, আমার রেডি আছে, সমস্যা নেই। আমরা আগে শুনি, তাহলে জিনিসটা মজা লাগবে। আর আমি আগে সাউন্ডটা তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনি বের করতে থাকেন, আমি ততক্ষণ পর্যন্ত কিছু এসএমএস পড়ে ফেলি। জহির আমাকে এসএমএস করেছেন চয়ন, এসএমএস করেছেন পারভেজ, এসএমএস করেছেন আমাদেরকে ব্যান্ড বস, এসএমএস করেছেন প্রিন্স ফ্রম বরিশাল। এছাড়াও আরো অনেকেরই এসএমএস আমি দেখতে পাচ্ছি। আমার সাউন্ডটা শুনি, সাউন্ডটা আমার রেডি হয়ে গেছে, খুব মনোযোগ দিয়ে সাউন্ডটা। এখন আমি আলিফ প্রশ্ন হচ্ছে যে এই সাউন্ডটা আপনি কোথায় পেয়েছেন? আমি তো অনেক মানে ঘটনা শোনার জন্য এর কাছে যাই, ওর কাছে যাই। নিজে এক্সপিরিয়েন্স একটা করেছি, যেটা আমি লাস্ট বার ভূতচন্দ্রকে একবার বলেছিলাম। তো এই এক্সপিরিয়েন্সটা আমি করেছি আমার বাসায় লাস্ট 2 মাস আগে। 2 মাস আগে। এক্স্যাক্টলি। তো বিডিএস ফাইনাল ইয়ার শেষ করেছি, 22 শুরু হয়েছে, আর 2 এপ্রিলে শেষ হয়েছে, তো একদম ফ্রি। তো ফ্রি হওয়ার পরে চিন্তা করছিলাম যে মানে একদম কিছু করার নাই, রাত্রে 3টা 4টা 5টা করে মুভি দেখে ঘুমাতাম। প্রথম দিন জিনিসটা লক্ষ্য রাখি, নোট করে রেখেছি, 5 এপ্রিল রাত 3টার পর একটা সাউন্ড, ফিস ফিস একটা সাউন্ড। আমি এরকম হেডফোন দিয়ে মুভি দেখছিলাম আর কি, যাতে সাউন্ডটা বাইরে না যায়। তো ফিস ফিস সাউন্ড আমার হেডফোনের ভিতর দিয়ে আমার কানের মধ্যে চলে আসলো। তো আমি ভাবলাম যে হয়তো মুভি থেকে কোনো একটা সাউন্ড আমার মাইন্ডকে প্রভাবিত করছে সামথিং, বাট কিন্তু না। পরে আধা ঘন্টা পর আমি আবার সেম ফিস ফিস সাউন্ডটা পেলাম। এবার আমি হেডফোনটা সরানোর পরও পাচ্ছি। আচ্ছা, আমার ড্রয়িং রুম থেকে আসছে, এবং আসছে এমন ভাবে মনে হচ্ছে আমার ড্রয়িং রুমে অনেক মানুষ আছে। এরপরে আমার মায়ের ভয় 3:30 4:45 দিকে আমার মা কোথা থেকে আসবে, সেটাই। তো মানে হাস্কি একটা ভয়েসে, খুশখুশি একটা ভয়েস, আই আলিফ এদিকে আয়, এদিকে আয়, এই এদিকে আয়, সর একটু এদিকে আয়, এরকম একটা সাউন্ড আসছে। তো আমি রীতিমতো মানে একটু ইনভেস্টিগেট করি, 7 জনের একটা টিম আছে, আমি ভাবলাম যে দেখি দরজাটা খুলে দেখি কি হচ্ছে। আচ্ছা, নেক্সট এরকম ঘুম ঘুম একটা সাউন্ড আসার সাথে আমি দরজাটা খুলে উঠি মারলাম। দেখলাম যে আমার ড্রয়িং রুম পুরাই অন্ধকার, ডাইনিং স্পেস অন্ধকার। তার 1 ঘন্টা আগে তো আমি পানি খেয়ে আসলাম, তখন তো আমি কিন্তু অ্যাবনর্মাল কিছু দেখি না। তো আমি আবার দরজা লাগিয়ে এসে পড়ি। এটা ছিল ওই দিনকার ঘটনা। তার এই 2 দিন পরে আমি আবারও কিছু অ্যাবনর্মাল থেকে দেখতে পাই। আমার রুমের সাথেই বাথরুম, তো বাথরুমের পাশেই সুইচ, তো সুইচ অন অফ করলে আমি কিন্তু সাউন্ড পাবো। তখন আমি মুভি দেখছিলাম না, কিছু একটা করছিলাম, কিন্তু আমি মানে মুভি দেখছিলাম না। আমার কানের মধ্যে হেডফোন ছিল না, ইভেন আমার এসিটাও বন্ধ ছিল। যদি আমার মানে সাউন্ড মানে সুইচটার সাউন্ড আমি বুঝতে পারছি ক্লিয়ারলি, যে 13-14 বার কে জানি সুইচটা বন্ধ করছে। আমার বাবাও মাঝে মধ্যে সুইচ অফ করে দেয়, মাঝে মধ্যে বাথরুমের লাইট জ্বালানো থাকে, তো বাবা বন্ধ করে দেয়। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি পরের দিন তুমি কি কালকে বন্ধ করছিলা, সুইচ বন্ধ করছিলা? তখন বাবা বললো না তো, আমি তো কালকে রাত্রে দরজা বন্ধ করার পর আর কেউ যাবেই না। তো মা আবার লক্ষ্য করলো আমার বাথরুমের লাইটটা আবার নষ্ট হয়ে গেছে। এই জিনিসগুলো আমি আস্তে আস্তে মিলাতে শুরু করলাম। এরপরে আমার বোন আবার আনিকা, ও মেডিকেল কলেজে পড়ে, তো ও রাত্রেবেলা সারা রাত জেগে পড়াশোনা। তো এই হঠাৎ করে ও রাতে 3টা 3:30 হবে পড়তে আর কি, প্র্যাকটিক্যাল করতে। ওর রুমটা খোলা ছিল আর বাথরুমটা পুরো লক ছিল।
হঠাৎ করে একটা বাতাস ওর ওপর দিয়ে গেল, মানে ওর ভিতর দিয়ে। ওইগুলি কিচ্ছু বিলিভ করে না, ওইগুলি কিচ্ছু বিলিভ করে না, আচ্ছা। মানে শুনেও না। ইভেন আমি আজকে যে রেডিও করতে ভূত FM আসি, এটা শুনছে কিনা আমি জানি না, ওকে। ওইগুলি বিলিভ করে না। কিন্তু ওর ভিতর মানে আপনার ওর উপর যে সাউন্ডটা গিয়ে দরজাটা খুলে যায়। ও পুরো অবাক হয়ে যায়, এবং অবাক হওয়ার সাথে সাথে ও বলে যে এই এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি। আমার উপর দিয়ে একটা বাতাস, এবং ঠান্ডা একটা বাতাস, রুমটা পুরো ঠান্ডা হয়ে যায়, এবং ও আয়তুল কুর্সি পরে আস্তে করে শুয়ে পড়ে। আর আজকে প্র্যাকটিক্যাল করবো না, আজকে আমার ভয় লাগছে। পরের দিনও মাকে জানায়, মা ব্যাপারটা আমাকে জানায়নি, মা জানায় বাবাকে। তো এরকম একটা মানে এরকম ঘটনা ঘটছে আমার বাসায়। হঠাৎ করে আমি জামালপুর যাবো, আমার এই যে 7 জনের টিম নিয়ে ইনভেস্টিগেট করতে জামালপুর যাবো। এর আগের দিন রাতের বেলা ঘটনা। আমি শুয়ে পড়েছি রাত 2টার দিকে। এবার আসলো সাউন্ড আমার দরজার ভিতরে। হয়তো বা আমি বর্তমানে ব্যক্তি ঘাটাঘাটি করেছে জিনিসটা নিয়ে। তো দরজার মধ্যে পড়া নাড়লো, অনেকবার নক করলো। মা নক করলে নর্মালি বলে এই দরজা খোল, দরজা লাগাই রাখছিস কেন? কিন্তু এবার দরজা নক করতে জোরে জোরে 20 বার, 20 বারের উপরে দরজাটা নক করলো। আমি মোটামুটি ভয় পেয়ে যাই যে এখন দরজা খুললে আমাকে কেউ যদি চাপড়ে ধরে আমি কি করবো। তো আমি আর কিছু না করে ঘুমিয়ে পড়ি। অ্যাভয়েড করে জিনিসটা আমি ঘুমিয়ে পড়ি। বাবাকে পরের দিন বলে যে বাবা এরকম ঘটনা, কি করা যায়। তো জামালপুর থেকে ব্যাক করি। ব্যাক করার পরে আমি বলবো না, এটা খুবই কনফিডেন্সিয়াল, আমি এটা কোথায় গেছি বা কি করলাম। নো প্রবলেম, বলতে হবে না। তো একজন আধ্যাত্মিক মানুষের কাছে গেছি, সেই আমাকে কিছু জিনিস বুঝিয়ে দিল যে কিছু আছে, কিছু জিনিস মানুষকে বিলিভ করতে হয়। এগুলি হয়তো বা না দেখে অনেকে অনেক কিছু বোঝে না বা বিশ্বাস করে না, বিশ্বাস করতে চায় না। আমরা চাইও না কেউ বিশ্বাস করুক, বিশ্বাস না করেই মানুষ অনেক ভালো আছে। সেটাই, বিশ্বাস না করে মানুষ অনেক ভালো আছে, একদম সত্যি কথা। তো জিনিসটা আমাকে যেটা বললো, কিছু জিনিসের মুভমেন্ট আমার ড্রয়িং রুমের উপর দিয়ে হয়, আমার ব্যালকনি দিয়ে আছে, এবং বাথরুম, আমার বোনের বাথরুম দিয়ে হয়। এবং ওই জিনিসটা পুরো কোনাকুনি। আমি আপনাকে আসলে বলি, আমার বাসার অ্যাপার্টমেন্ট হচ্ছে টি শেপ। তো যে অ্যাপার্টমেন্ট যে কর্নার আমরা আছি, সেই কর্নার দিয়ে আপনার ওরা যারা নিজেগুলি বুঝাতে যাচ্ছে, হয়তো অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না, ওরা ডায়াগোনালি মুভ করে। আমি অনেক থেকে জেনেছি বা উনিও আমাকে বলেছে, ওরা ডায়াগোনালি মুভ করে। ওরা আমার এটা হয়েছে কি, ওরা লাস্ট 1-2 মাস ধরে এরকম মুভ করছে আমার ইয়াদে ব্যালকনি দিয়ে এসে ইয়াদে হয়ে যায়। আর এই ক্লিপটা যেটা আমি আজকে আপনাদের সবাইকে শোনালাম, এই ক্লিপটা আমি ওই ওনার কাছ থেকে আসার পরে আমার যে ইভিপি রেকর্ডারটা আছে, ওইটা আমি টেবিলের মধ্যে বসিয়ে দিই। এটা হচ্ছে আপনার আজ থেকে 4-5 দিন আগে। আচ্ছা, মানে লাস্ট উইকে। হ্যাঁ, লাস্ট উইকে ভূত এবার বেতনা আসার আগেই আমি। আচ্ছা। তো ওইটা আপনার টেবিলের মধ্যে রেখে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে দেখি যে আমার ক্লিপটা 1 ঘন্টাই হয়েছে মাত্র। তো 45 মিনিট থেকে 51 মিনিটের মধ্যে আমি কিছু অ্যাবনর্মাল সাউন্ডস পাই, যে জিনিসটা আজকে কাজ করে আমি ভূতকে শোনালাম। যে অনেক হয়তো জিনিস খুঁজবে না, জিনিসটা আমার নিজের বানানো হতে পারে। আমি তো মিথ্যা কথা বলে লাভ নেই মানুষকে এইসব জিনিস জানিয়ে যে ভয় দেখবা, ভয় পাওয়ার জন্য হয়তো আজকে অনুষ্ঠানটা, কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি সত্যি নিজে এই সাউন্ডটা আমি নিজে শব্দ পাচ্ছি, এই জিনিসটা আমি সত্যি নিজে নিজে অবজার্ভ করেছি, একদম একদম নিজে আমার নিজের চোখের সামনে। তো এই সাউন্ডটা আমি 45 মিনিট থেকে 51 মিনিটের মধ্যে এই অ্যাবনর্মাল সাউন্ড গুলা পাইছি। আজকে এটা কাজ করে এখানে শোনালাম। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি অনেক সাহসী বলতে হবে যে আপনি আবার সাউন্ড টাউন্ড সবকিছু নিয়ে। আরেকটা কথা বলি, আমার ফ্রেন্ড আছে এরফান নাম, ওর বাসাও ও আমারটা দেখা দেখি। তো ওর বাসায় আগে একটা এরকম স্টাফ ছিল। তো ও ওর বাসার মধ্যে এরকম মিউজিকে এরকম একটা রেকর্ডার বসে, তো ওর 1 ঘন্টার পুরাটা 1 ঘন্টাই চলে ওরটায়। ও এরকম অনেকগুলা ক্লিপ কোন জায়গায় অ্যাবনর্মাল সাউন্ড গুলা পেয়েছে নোট করে রেখেছে। সবার আগে 38 মিনিট 49 সেকেন্ড একটা সাউন্ড আছে। পাশে ওদের বাসার পাশে আবার রাস্তা, মেইন রোড। যদি ট্রাক যাচ্ছে, রাতে রাতে ট্রাক যাচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে। আমি মানে নর্মাল সাউন্ড গুলো আমার পাচ্ছি, কিন্তু অ্যাবনর্মাল সাউন্ড কিরকম মনে হচ্ছে কেউ ওই মেশিনটা সরাচ্ছে বা কেউ উপর দিয়ে টোকা দিচ্ছে। পরের দিন সকালবেলাটা ওই কাজে ছেড়ে এসে পায় যে এটা পড়া, মাটিতে পড়া। তো ওই অ্যাবনর্মাল সাউন্ডটা পরের দিন আবার ক্যামেরা চেক করে যাবে, কিন্তু পরে ওই দিন আর কিছু পাইনি। এটা কে ধরছে বা এটা নড়ছে কেন, ওই দিন আর পরে কিছু পাইনি। ওকে,
তো এই ছিল আমাদের আলিফের ঘটনা, এবং আলিফের ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ্র আমাকে এসএমএস করেছেন, লিখেছেন এসএমএস কিন্তু পড়ছো না, না আপনার এসএমএস পড়ে ফেলেছি। নিলয় মোহাম্মদপুর থেকে লিখেছেন, ভাইয়া আমি আমার ফ্রেন্ড সুরুজ এবং মালাক ভূত এফএম শুনছি। অরণ্য বালিকা চিটাগং থেকে লিখেছেন যে অন্ধকার রুমে এক একটা ভূত এফএম শুনছেন তিনি। আমাকে মীর আদনান আলী এসএমএস করেছেন এবং লিখেছেন যে আই লাভ ভূত এফএম, এবং তার ওয়াইফ আতিয়া, এবং শাহানুর আমাকে এসএমএস করেছেন, শাহানুর চৌধুরী। ইতি এবং রমা এসএমএস করেছেন, খুব ভয় বেশি লাগছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আলিফকে। আসলে এটা তো পুরোপুরি তারই ক্রেডিট, আপনাদের ভয় দিতে পেরেছে, এটা পুরোপুরি তার ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই এখানে। ঋতু মিতু আমাকে এসএমএস করেছেন, ঋতু মিতু ফাহিম ফায়াজ আমাকে এসএমএস করেছেন, তারা একসাথে ভূতকাম শুনছেন। থান্ডার বয় অভি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন সবাই একসাথে ছাদের উপরে সাউন্ড বক্স দিয়ে ভূত এফএম শুনছে, ময়মন সিং থেকে লিখেছেন। ইভা, অনু অনু তুষার, তারা সবাই আমাদের এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন। কবির এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। নাফিজ এসএমএস করেছেন আমাদেরকে। শিপ্রা এবং শিপ্রা এবং আচ্ছা, নাম পরের নামটা পড়তে পারেনি, যশোর থেকে তারা এসএমএস করেছিলেন। শিমুল আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভাইয়া এটা জীবনের শেষ এসএমএস। আপনি একটা এসএমএস দিয়ে বলছেন যে এটা জীবনের শেষ এসএমএস, ভেরি ফানি। আসলেই অনেক সময় আমরা সে একটা এসএমএস ও করে ফেলি, বাট এটা মানে আমার 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 মনে হয় যে যে এসএমএস গুলো আপনারা দেন তার কয়টা করে এসএমএস গুলো সেটা পাশে লেখা থাকে আসলে। সো জাস্ট আমরা আমাদের কনফিউজ করার মতো কোনো উপায় নেই আসলে। রামা আমাদের লিখেছেন ফ্রম খুলনা থেকে, ভাইয়া সাউন্ডটা মিস করে গেছি। আচ্ছা, রেকর্ডেড সাউন্ডটা মিস করে গেছে, মানে যেটা শোনালো আলিফ। আচ্ছা, ওটা আমরা তাহলে পরে কখনো আবার শোনানো হবে নতুন কোনো সাউন্ড, কারণ ও কন্টিনিউয়াসলি এরকম ধরনের জিনিসের পেছনে আছে এবং আমার সাথে ওর কথাও হয়েছে। মাঝে মাঝে সময় পেলে এবং যদি নতুন কোনো ঘটনা পায় তাহলে আলিফ আবারও আসবে, সো ডোন্ট ওয়ারি। আমাদেরকে সাদিক এসএমএস করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে, তিনি বলেছেন যে আমি এখন একটা ভূতের পাশে ভূত এফএম শুনছি। ওকে। নীলা বংশাল থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন অন্তু ঢাকা থেকে। যাই হোক, আমরা চলে যাবো আবারও ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন যিনি সেকেন্ড টাইম শেয়ার করছেন, তাকে আবারও ফিরে নিয়ে আসছি। প্লিজ আপনার নামটা একবার বলবেন, আমাদের এখানে খুব বড় একটা সমস্যা, যে কারো চেহারা দেখা যায় না, so বারবার নাম বলতে হয়। ধন্যবাদ আফরু ভাই। আমি মামুন উত্তরাখণ্ড আছি। আমি একটু আগে আমার নিজের জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা বললাম। এখন যেটা বলবো এটা আমার নিজের জীবনের না, তবে আমার নিজের এলাকার। সেটা হচ্ছে আমি খুলনা থেকে এখন যদি পেশাগত কারণে ঢাকায় থাকতে হয়, তো সুন্দরবনের উপরে কিছু ব্যাপার। তো একটু আমি পটভূমি দেই যে আমি আহ, আহ, যদিও এই সমস্ত অর্ডিনারি স্পিরিচুয়াল ব্যাপারে খুব বেশি বিশ্বাস করি সেটা না, কিন্তু আমার আগ্রহ আছে। আমি এই জিনিসগুলো কালেক্ট করি, পড়ি, বলি, মজা পাই, অন্যদেরকে শোনাই। এই যে কারণে আপনাদের প্রোগ্রাম আমি রেগুলার শুনি। তো সুন্দরবনের ব্যাপারে আমি ছোটবেলা থেকেই অনেক পড়াশোনা করেছি এবং কয়েকজনের নাম বলতেই হবে অ্যাকনোলেজমেন্ট হিসেবে, যে এ.এফ.এম. আব্দুল জলিল নামে একজন সাহিত্যিক ছিলেন। আমরা তখন খুব ছোট, এই সময়টা পাঠ্য বইতে ওনার লেখা যেত আর কি। মানে খুবই খুলনা অঞ্চল নিয়ে অনেক গবেষণা করেছেন। তারপর মোহাম্মদ তোহা খান একজন ছিলেন, উনি সাহিত্যিক ছিলেন। তারপরে উনি পঁচাব্দী গাজীকে নিয়ে লিখেছিলেন, বিখ্যাত শিকারী। আর পরবর্তীতে খসরু চৌধুরী, উনি রহস্য পত্রিকা লিখতেন নিয়মিত। ওনার ওনার লেখা থেকে আমি অনেক জিনিস পেয়েছি। সেটা হচ্ছে সুন্দরবনকে ঘিরে কিছু রহস্য আছে। আমরা তো এমনি জানি যে এই যে জলে কুমির, ডাঙায় বাঘ, যে ব্যাপারটা মানে সত্যিকার অর্থে প্রতি সেকেন্ডে মৃত্যুর ভয় বাংলাদেশে, এটা বোধহয় শুধুমাত্র সুন্দরবনেই আছে, অন্য কোথাও না। তো এই বাঘ, কুমির, সাপ এগুলো ছাড়াও, এই সমস্ত ভয় ছাড়াও কিছু ঘটনা বা কিছু ব্যাপার ওখানে আছে, যেটা ওই তিনজনের লেখাতেই আমি পেয়েছি। আচ্ছা। আর আমার পারিবারিক সূত্রে সাতক্ষীরার দক্ষিণাঞ্চলে যাওয়া হয় বিভিন্ন সময়। হুম। তো একেবারে কাছে থেকে এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স আছে, এরকম দু তিনজনকে আমি খুঁজে বের করে আমি তাদের কাছ থেকে কিছু শুনেছি। আর সব মিলিয়ে আমার যে অবজারভেশনটা, এটা আমি একটু তো আমি মোটামুটি তিনটা জিনিসের উপরে বলবো। অনেক ব্যাপার আছে, তো আজকে আমার সময় অ্যালাউ করবে না। প্রথমত হচ্ছে যে সুন্দরবন এলাকায়, আরেকটু বলি যে সুন্দরবনের যে অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে, প্রায় 1/3 ওরা বলে। তো ওই অংশটুকুর উপরে কিন্তু অনেক লেখালেখি আছে। ওই অংশটুকুর উপরে বিভিন্ন
যে অস্বাভাবিক ঘটনা, এটা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে অনেক বই বের হয়েছে, কিন্তু কেন জানি আমাদের এই অংশটুকুর উপরে সেরকম কোনো লেখালেখি নেই। যে তিনজনের নাম বললাম এদের বাইরে আমি অন্য কারো লেখায় পাইনি। আর আমি এটা বলতে উৎসাহিত হচ্ছি দুটো কারণে। প্রথমত আপনাদের জোজোর যে পর্বটা ছিল সিলেট চা বাগান বা অন্যান্য, সিলেট চা বাগানের এগুলো শুনতে শুনতে আমার মনে হলো যে সুন্দরবনের উপরে তো আছে, আমি কেন এই বিষয়টা জানাই না, এটা একটা। আর দ্বিতীয়ত আমার তো আগ্রহ ছিলই। তারপরে আমি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষা জীবনের একটা অংশ কেটেছে মাঝখানের, তো ওই সময় ফরেস্ট্রি ডিপার্টমেন্টের কিছু ছেলের সাথে আমার পরিচয় ছিল। ওরা ওদের স্টাডির কারণে ফ্রিকোয়েন্টলি সুন্দরবন এলাকায় যেতে হতো, তো ওদের কাছ থেকে আমি অনেক ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, তো সব মিলিয়ে আমার এই তিনটা অবজারভেশন। তো প্রথমটা হচ্ছে এখন যেখানে সুন্দরবনের অস্তিত্ব, সুন্দরবন এখান থেকে আরো অনেক বেশি ছিল এক সময়। মানে বর্তমান যে খুলনা শহর, এটা কিন্তু একসময় সুন্দরবনের ভেতরে ছিল। খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন করার সময় আমি নিজের চোখে দেখেছি যে মাটি খুললে ওখান থেকে সুন্দরী গাছের গুড়ি বের হয়ে আসছে। মানে বনটা এখন এই সভ্যতার চাপে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু সুন্দরবনের ওই এলাকায় একসময় নাকি প্রাচীন একটা রাজত্ব ছিল, মহারাজা প্রতাপাদিত্য। এই প্রসঙ্গটা বিভিন্ন লেখায় এসছে এবং এটা ঐতিহাসিক ভাবে প্রতিষ্ঠিত জিনিসটা যে মহারাজা প্রতাপাদিত্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওনার রাজধানীটা কোথায় ছিল এটা নিয়ে, বা ওনার মূল রাজপ্রাসাদটা কোথায় ছিল এটা নিয়ে কিন্তু কেউ একমত না। কেউ বলেন যে এটা ছিল বর্তমানে আশাশুনি শ্যামনগরের ওখানে প্রতাপনগর নামে একটা জায়গা আছে ওখানে, এবং ওই প্রতাপাদিত্যর নাম থেকে নাকি প্রতাপনগরের নামটা এসেছে। এটা হতে পারে। আবার পশ্চিমবঙ্গের থেকে যে বইগুলো বের হয়েছে আমি ওখানে পড়েছি যে ওটা ছিল ওই অংশের একটা এলাকায়। আবার কেউ বলেন যে রায়মঙ্গল নদীর তীরে ছিল। সাধারণত বড় শহরগুলো নদীর তীরে হতো আগে, এরকম বিভিন্ন ঘটনা। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি অনেকের মুখে শুনেছি এবং এদের মধ্যে কেউ কেউ একেবারে প্রাইমারি উইটনেস, মানে নিজের চোখে দেখেছে এরকম দাবি করছে যে সুন্দরবনের মধ্যে তারা ভাঙা প্রাসাদ দেখতে পেয়েছে। আচ্ছা। এবং ভাঙা প্রাসাদটা এরকম যে দেখেই মনে হচ্ছে যে অনেক বড়, অনেক সুন্দরভাবে বানানো, কিন্তু অনেক বছর আগে ধ্বংস হয়ে গেছে। অর্ধেকের মতো মাটির নিচে দেবেও গেছে। তো এই দেখার পর্যন্ত সমস্যা নেই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওটা হচ্ছে যে একজন একবার দেখে দ্বিতীয়বার ওটা আর খুঁজে পায়নি। আচ্ছা। মানে এটা অনেকটা এরকম যে জর্ডানের পেট্রা যেটা ছিল, এটা কিন্তু একটা কিংবদন্তি ছিল যে একজন একবারই দেখবে, অথবা নেভাদার যে ম্যাকনাস গোল্ড একজন একবারে বেশি দেখতে পারবে না। এই ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম ঘটে। মানে কেউ একজন দেখলো, দেখে সে হয়তো কাউকে বললো যে আমি ওখানে দেখেছি, কিন্তু সে পরে যখন অন্যরা তাকে বললো চল আমাদেরকে নিয়ে দেখা, গিয়ে আর খুঁজে পায় না। এবং সে হয়তো নতুন লোক না, অনেক ঝানু, অনেক বাওয়ালি মওয়াল এরা যারা, মানে যারা গাছ কাটে তাদের বাওয়ালি বলা হয় ওখানে, যারা মৌমাছির থেকে মধু সংগ্রহ করে তাদের মওয়াল, হয়তো অনেক বছর তারা সুন্দরবনে ঘুরছে, তাদের পথ হারানোর কথা না। তারপর আমি ধরে নিচ্ছি যে তাদের পথ হারানোর সুযোগ থেকেই যায়, কারণ জঙ্গলের মধ্যে অনেক এক্সপার্ট লোকেরও পথ হারিয়ে যায়। কিন্তু অদ্ভুত লেগেছে যে জিনিসটা, যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার খুব ঘনিষ্ঠ দু তিনজন বন্ধু ওরা জিপিএস নিয়ে গিয়েছিল একবার ওখানে, এবং ওরা ঘুরতে ঘুরতে সত্যি সত্যি একবার দেখা পেয়েছে এরকম একটা, এবং ওরা ওখানকার যে লঙ্গিটিউড ল্যাটিটিউড ওটা নোট নিয়ে এসেছে যেন পরবর্তীতে ভুল না হয়। এবং পরবর্তীতে তারা একটা টিম নিয়ে গিয়েছিল ওখানে এটার উপরে কিছু এক্সপিডিশন করবে, কিন্তু ওই অক্ষাংশ দ্রাঘিমাংশে গিয়ে তারা ওই জিনিসটা পায়নি, ওখানে শুধুই জঙ্গল। আচ্ছা। তো এটা একটু অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং এই জিনিসটা নিয়ে লেখালেখি হয়েছে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সুন্দরবনের রায়মঙ্গল নদীর মোহনায় আহ একটা জিনিস মাঝে মাঝে ঘটে। রায়মঙ্গল নদীটা যেখানে বঙ্গোপসাগরে পড়েছে, অনেক চড়া একটা জায়গা, ওখানে বিকালে 3টা থেকে 4টা বা 4:30 এরকম সময়ের মধ্যে প্রতিদিন ঘটে সেটা না, কিন্তু প্রায়ই ঘটে। সেটা হচ্ছে যে একটা গভীর চাপা আওয়াজ পাওয়া যায়, অনেকটা বজ্রপাতের আওয়াজের মতো, গুম গুম এ ধরনের একটা আওয়াজ। এবং এটা নাকি খুব ঘন ঘন পাওয়া যায়, মানে আজকে পাওয়া গেল তো 3-4 দিন পরে আবার পাওয়া গেল। এবং এটা কোনো মানে পঞ্জিকা মেনটেন করে না, মানে ঠিক কত ডিস্টেন্স আসবে সেটা না। এবং এটা নিয়ে ওখানকার যে স্থানীয় যারা, তাদের মূল প্রথমত তারা একটা বলতো যে এটা হচ্ছে রাবণ রাজার কেওর খোলে, ওরা এটা শুনলে এটা বলতো। কেওর জিনিসটা হচ্ছে যে পোতাশ্রয়ের দরজা, মানে আপনার হারবার যেটা প্রাচীনকালে জাহাজগুলো রাখার পরে সেফটির জন্য, ডাকাতি বা প্রাকৃতিক দুর্যোগে যেন ভেসে না যায় এই জন্য এক ধরনের বিশাল আকৃতির দরজা থাকতো, ওটা খোলার আগে কামান দাগা হতো। তো ওখানকার স্থানীয় অশিক্ষিত বা যারা অতটা লোকাল যারা লোকাল আছেন, যারা, হ্যাঁ। ওরা ওইটা বলতো যে রাবণ রাজার কিওর খোলে। এখন রাবণ রাজা তো ঐতিহাসিক চরিত্র, এখন
এই মুহূর্তে সেটার অস্তিত্ব নেই। আর যদি থেকেও থাকে সেটা শ্রীলঙ্কায়, এত দূরে আসার কোনো কারণ নেই। আবার অনেকে বলে যে বরিশালের কামান, এটা শুনলেই বলে বরিশালের কামান। তো আমার কাছে যেটা মনে হয়েছিল, এটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে এটা বাংলাদেশ নৌবাহিনীর কোনো মহড়া হতে পারে, আর একটা হতে পারে যে ওখান থেকে ভারত সীমান্ত খুব বেশি দূরে না, উপরের কোনো জিনিস হতে পারে। তো আমি আমার পরিচিত সম্ভব যতগুলো উপায় সবগুলোতেই আমি খোঁজ নিয়েছি। ওই সময় ওই অঞ্চলে কোনো মহড়া হয় না। হয় নাই। হয় না মানে শীতকালীন মহড়া যেটা হয়, কিন্তু ওই যেহেতু বর্ডারের কাছাকাছি কেউ মহড়া করবে না, বাংলাদেশে করবে না, ভারতও করবে না। আচ্ছা। এটা একটা ব্যাপার। আর এই ডিসকভারি চ্যানেলে সুন্দরবনের উপর একটা প্রোগ্রাম করেছিল, সেখানে এই জিনিসটা উল্লেখ হয়েছিল এবং ওরা এই সাউন্ডটা শুনিয়েও ছিল। কিন্তু ওরা যেটা বলেছিল যে এটা একটা জাস্ট একটা জিওগ্রাফিক্যাল ফেনোমেনা। আচ্ছা, জিওগ্রাফিক্যাল ফেনোমেনা বলতে যেটা বোঝায় যে হয় সাগরের নিচে কোনো সুপ্ত আগ্নেয়গিরি থাকতে পারে, সেটা হবে তখন। কিন্তু সেটা হলে প্রচন্ড ভূমিকম্প হওয়ার কথা। সেরকম ভূমিকম্প তো হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের জানা মতে সুন্দরবনের আশেপাশে কেন গোটা বঙ্গোপসাগরে এই ধরনের কোনো আগ্নেয়গিরি নেই। আর তৃতীয়ত, সেটা তো কোনো 2-3 দিন পরপরই হবে না। সেটাই। কিন্তু শব্দ কিন্তু এখনো হয় এবং ওখানে যারাই গিয়েছে তারা এক্সপিরিয়েন্স করেছে জিনিসটা। আর তৃতীয় যেটা, সেটা আমি জানি না এটা কতটুকু সত্যি, কিন্তু ওখানে একটা ইমাজিনারি ক্যারেক্টারে মোটামুটি সবাই বিশ্বাস করে, সেটা হচ্ছে বনদেবী। মানে ওরা ধরে নেয় যে জঙ্গলের মধ্যে একজন রক্ষাকর্তা আছেন। অনেকে আছে বাঘের মুখ থেকে ফিরে এসছে, তো ফিরে এসে তারা বলে যে বনদেবী এসে বাঘ বাঘের দিকে তাকিয়ে থাকলে বাঘ নাকি লেজে গুটিয়ে চলে যায়। আচ্ছা। তো বনদেবী, মুসলিমরা বলে বনদেবী, অন্যরা বলেন বনদেবী। তো এটা আমি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে অসহায় মানুষ একটা সহায় খুঁজে নেওয়ার চেষ্টা করে, একটা আশ্রয় খুঁজে নেওয়ার চেষ্টা করে। এবং ওখানে যে গুণিন একটা সম্প্রদায় আছে যারা মানুষকে বিভিন্ন ভাবে প্রতারণা করে ঠিকই, আবার তাদের কাছে মানুষ যায়ও যে কোনো একটা অন্য কাউকে বিপদে ফেলতে বা এরকম কিছু আর কি। হ্যাঁ, সেটা না, নিজে আশ্রয় পাওয়ার জন্য। হয়তো তার গাছ কাটতে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, ফিরতে 4-5 দিন লাগবে, জঙ্গলে থাকতে হবে, এই সময় যেন কোনো বিপদ না হয়। তো গুণিনরা ওদেরকে পড়ে টড়ে দেয়। তো এই এদের ছড়ানো একটা গল্প কাহিনী হতে পারে। কিন্তু আমার কাছে একটা জিনিস দেখেছে যে ওই আমার যে বন্ধুগুলো ওরা বলেছে যে ওরা রাতে যখন ট্রলারে করে যাচ্ছিল আহ, নদীর ভেতর দিয়ে, তখন ওদের মনে হয়েছিল যে জঙ্গলে ওরা একটা সাদা শেপ দেখতে পেয়েছে। আচ্ছা। সামথিং লাইক হিউম্যান শেপ, এবং সেটা ওদের ওই ট্রলারটা যে গতিতে যাচ্ছে, কিপিং পেস উইথ দ্যাট, মানে প্রায় একই গতিতে ওটা যাচ্ছে। তো ওরা হয়তো ফান করতে পারে, আর মানে ওরা রাতের বেলা অদ্ভুত কিছু দেখতেও পারে। কিন্তু আমি সেম এক্সপিরিয়েন্স আরেকজনের কাছে শুনেছি, সে একটা জাপানি ছেলে, তার নাম হচ্ছে হিরোশি। আমি যখন খুলনায় ছিলাম, তো খুলনায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের এক ভদ্রলোক, উনি এই হিরোশি নামে একটা জাপানি ছেলেকে নিয়ে এসেছিলেন কোনো কাজে। আমার সাথে তার পরিচয় হয়েছিল। তো হিরোশি সুন্দরবনের উপরে কিছু কাজ করতে এসছে। তো সে খুলনায় হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল নামে একটা হোটেলে ছিল। তো তার সাথে আমার সর্বশেষ যোগাযোগের আগের দিন সে আমাকে বললো যে আমি গত সপ্তাহে সুন্দরবন থেকে এসেছি, মানে আমার কাছে খুব অদ্ভুত একটা ভিডিও ক্লিপস আছে, তুমি দেখতে চলে আসো। আচ্ছা। তা আমি সেদিন যেতে পারিনি, আমার পরীক্ষা চলছিল, আমার তখন খুলনা ইউনিভার্সিটি বিবিএ ছাত্র ছিলাম। তো আমি বললাম যে আমি 2 দিন পরে আসছি। তো আমি বললাম যে তুমি বলো, ফোনে জিজ্ঞেস করলাম যে ভিডিও ক্লিপসটা কিসের। তো বলো যে আমি একটা হিউম্যান শেপ দেখেছি অনেক দূরের থেকে, ওটা সাদা, এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা রিয়েল শেপ। আমি যত নিকটে গিয়েছি ওটা ওখানেই ছিল, বাট আমি যখন কথা বলার ডিস্টেন্সে গিয়েছি তারপরে আমার ভিডিও ক্লিপসটা কিছু নাই, ওটা ফাঁকা। বাট আমি যখন মোটামুটি 10-12 ফিট দূরত্বে, তখন আমি দেখেছি একটা হিউম্যান শেপ এবং ওটা সাদা রঙের। এবং কাছাকাছি যত যাচ্ছিল তত বেশি নিশ্চয়ই ওটা। হ্যাঁ, এটা স্পষ্ট হচ্ছিল অবয়বটা। আমি বললাম যে ওকে স্টে দেয়ার, আমি আসবো 2 দিন পরে আসবো। বাট আনফর্চুনেটলি সে এতই ভিতর ছিল যে সে খুলনা ছেড়েই চলে গিয়েছিল। মানে আমি হোটেল রয়্যালে গিয়ে আপনার ওটা দেখা হয়? দেখা হয়নি। আমি যখন হোটেলের রিসেপশনে জিজ্ঞেস করলাম যে হিরোশি, বলে যে মানে ওনাকে খুব ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল এবং উনি মানে খুলনা ছেড়ে চলে গেছেন। পরে আমি অনেক পরে তার সাথে আমি যোগাযোগ করছি ইমেইলে, সে বললো যে তার কাছে ভিডিও ক্লিপসটা আছে, সে আমাকে অ্যাটাচ করে পাঠাবে। তো আসলে যদি আমার কালেকশনে আসে আমি আপনাকে ভিডিও ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। আমাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাকে এরকম ভাবে হেল্প করতে চেয়েছেন আপনি। এবং আশা করছি আপনার কাছে আরো ঘটনা আছে নিশ্চয়ই, সেগুলো আমরা পরে কোনো একদিন অবশ্যই শুনবো। আমার কাছে মামুন আচ্ছা আমাদেরকে মামুন এসএমএস করেছেন।
এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন। আচ্ছা, অনেকেই বলছেন যে আপনি যেন ফিউচারে আবারও আসেন। মামুন এবং হচ্ছে আলিফ দুজনের ঘটনা অনেকে প্রশংসা করছেন। আচ্ছা, তিনি বলছেন যে আচ্ছা মামুন ভাইয়ের কাহিনীগুলো অনেক সুন্দর, ফিউচারেও যেন আসে। আচ্ছা, এটা জানিয়েছেন খুলনা থেকে, জানিয়েছেন সুমি, তারপরে মিম্মা, টিমনা। আমরা এসএমএস করছি কিন্তু তুমি পড়ছো না, এটা এসএমএস পড়ে ফেললাম ভাইয়া। নীলা আমাদের এসএমএস করেছেন বংশাল থেকে যে রাসেল ভাই আজকে ভূতের চোখটা জোশ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গে থাকুন। আর ঐশী আমাদের এসএমএস করেছেন হ্যালো রাসেল ভাই কেমন আছেন। আচ্ছা, তারপরে আমাদের এসএমএস করেছেন মিলন, এবং তিনি এসএমএস করেছেন মেরু বাড্ডা থেকে। রাসেল ভাই তুমি আমার এসএমএস কি পড়বা না? আচ্ছা, এসএমএস কিন্তু পড়ে ফেলেছি। এস কে রনি ফ্রম শনি রাখরা রেগুলার আমাদের এসএমএস করেন এবং তিনি বলছেন আমি শুভ, পারভেজ, ইমন, সোহাগ একসাথে ভূতের থ্যাংক ইউ এত রাত পর্যন্ত সব বন্ধু বান্ধব মিলে আমার সাথে থাকার জন্য। আমাদেরকে শাওন এবং তামান্না এসএমএস করেছেন হরিয়ান ইউনিয়ন হাউস রাজশাহী থেকে, যে আমি আর তামান্না একসাথে আজকে ভূতের কথা শুনছেন তারা। অপু আমাদের এসএমএস করেছেন রাসেল ভাই কুমিল্লা থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএস করেছেন এ আর অভি, তিনি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। রাহুল ম্যানসিং থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন অনিক আজিমপুর থেকে। এসএমএস করেছেন আমাদেরকে সৌরভ, মেডিকেল স্টুডেন্ট তিনি, এবং তিনি বলছেন যে তিনি বলছেন যে তিনি বলছেন মেডিকেল স্টুডেন্টদের গল্প ঘটনা অনেক ভালো লাগে। হ্যাঁ, আমাদের সঙ্গে এই যে মেডিকেল স্টুডেন্ট রয়েছেন। আমাদেরকে অতৃপ্ত আত্মা এসএমএস করেছেন তেজগাঁও থেকে, যে এবং তিনি বলছেন যে আলিফ আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, অতৃপ্ত আত্মা। আচ্ছা, ফাইন, দেখা যাবে যে আপনি কবে বলে তার ডিভাইসের ভেতরে আপনাকে ঢুকিয়ে নিয়েছে আর কি, যেভাবে সাউন্ড আছে ক্যাপচার করে নিয়ে আসছে আর কি। আমাদেরকে এসএমএস করেছেন, হ্যাঁ আমাদেরকে এসএমএস করেছেন নীলাভ, এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মিলন, নরসিংদী দাসপাড়া থেকে। রাশেদ আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে বাদশাহ মুন্সিগঞ্জ থেকে। আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদের এমডি ইয়াসিন। এছাড়াও এস কে রনি আবারও এসএমএস করেছেন, যদি তার এসএমএস আমি পড়ে ফেলেছি। প্রকাশ আমাদের এসএমএস করেছেন মংলা বাগেরহাট সুন্দরবন থেকে। ওকে, ফয়সাল যশোর থেকে আমাদের এসএমএস করেছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমাদের বিরতি নিতে হবে। তার আগে জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটি, যারা ইমেল করে আমাদের ঘটনা জানাতে চান তারা ইমেল অ্যাড্রেসটি লিখে নিন bhutfm@verifuti.fm। এখানে আপনারা ইমেল পাঠাতে পারেন। আমি স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radioFOORTI.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি পাঠিয়ে দিন, এবং অবশ্যই উল্লেখ করুন ঘটনার ওপরে যে আপনি কি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আমরাই আপনার ঘটনাটা পড়ে শোনাই। আপনার ঘটনা যত বেশি ভয়ঙ্কর হবে তত বেশি আপনার এখানে আসার চান্স বেশি। আর নিজের ঘটনা ভয়ঙ্কর কিনা এটা কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে যে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনি কি খুশি হতেন, ভয় পেতেন নাকি বিরক্ত লাগতো, সেটা বুঝলেই হবে। আমাদের ভয় পাওয়াটা কিন্তু আসল ব্যাপার। আর আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কবি খুলনা থেকে, সোহেল খুলনা থেকে, রাসেল এসএমএস করেছেন, এসএমএস করেছেন, আরো অনেক এসএমএস করেছেন। যারা এসএমএস এখনো পাঠাননি কিন্তু পাঠাতে যাচ্ছেন ওদেরকে বলি মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। হন্টেড বাই এয়ারটেল আজকের যে এপিসোডটি সেই এপিসোডের অনেক প্রশংসা পাচ্ছে আপনাদের কাছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চমৎকার এপিসোডটি আমি শুরুতেই বলেছিলাম যে আজকের এপিসোডটি অনেক চমৎকার হবে, এবং এই চমৎকার এপিসোডটি আনফর্চুনেটলি যারা মিস করেছেন তাদেরকে বলি যে তারা আপনারা এই এপিসোডটি আবারও শুনতে পারবেন। তার জন্য আপনাদেরকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আর সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে আপনার
পছন্দের সব এপিসোড গুলো একে একে চলে আসছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে শুনতে পারবেন। অ্যান্ড নাও listeners can get Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel। আর এই কলার টিউন বা মাই টিউন হিসেবে এয়ারটেল টিউনটিকে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, যেটা এখন বাজানো হচ্ছে, মাখন যেটা বাজাচ্ছে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, কোড নাম্বারটা মনে রাখতে হবে। অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125 and you can activate it by sending us SMS. Just type CT space 92125 and send it to 93123 নাম্বার। এইটাতে তাহলে দেখবে যে আপনার আপনার এই টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। আমরা অনেক SMS পাচ্ছি, তবুও বলি যারা SMS করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আপনাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান বা যে সমস্ত ঘটনাগুলো আপনারা স্টুডিওতে এসে বলতে চান সেই সমস্ত ঘটনাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, and email address is bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আর এতক্ষণ পর্যন্ত যারা অপেক্ষা করে আছেন নতুন ঘটনার জন্য, তাদেরকে আরো একবার থ্যাঙ্কস না দিয়ে পারছি না। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তৃষা এবং ডক্টর তৃষা, তিনি খিলগাঁওয়ের কোন এক হসপিটালে তিনি এবং তার দিদি তারা সবাই মিলে একসঙ্গে ভূত এফএম শুনছেন। অনেক জমজমাট আয়োজন তাদের। থ্যাঙ্কস। এখন ঘড়িতে সময় প্রায় রাত 1:30। এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। রুদ্র খিলগা থেকে SMS করেছেন, মামুন ভাইয়ের গল্পগুলো অনেক বেশি লজিক্যাল, আমি আর আমার ওয়াইফ অনেক এনজয় করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর লজিকের সাথে এই ঘটনাগুলো কখনো মেলানোর চেষ্টা করা ঠিক হবে না, সেটা আমি বলে রাখি। সেটা যতই লজিক্যাল মনে হোক, সেটা মেলানো ঠিক হবে না। এটা এনজয় করার জন্য, এবং আপনি যদি বিশ্বাস করেন, ইটস আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ। আর এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু SMS রয়েছে। আমাদের মোস্তাক SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে। এছাড়া আমাদের SMS করেছেন সাগর। এছাড়াও আমাদের SMS করেছেন আহাদ, শামীম, শিমুল ফ্রম লালবাগ। তারা সবাই রেগুলার এই শোটা শোনেন এবং এটা তাদের প্রথম SMS। শাওন আমাদের SMS করেছেন এবং তিনিও আমাদের লাইট অফ করে তিনি শুনতেন। আতিয়ার মহাখালী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভয় করছেন। নাইম আমাদের SMS করেছেন, নাইম ফায়াজ ফার্স্ট SMS তাদের ভূত এফএমে। আর শিহাব ময়মনসিং থেকে SMS করেছেন। রিয়াদ কক্সবাজার থেকে SMS করেছেন। আলিফ ভাই অ্যান্ড মামুন ভাইয়ের ফেসবুক আইডি চেয়ে বসেছেন তারা। ওকে, তারা এখন অবশ্যই এখানে নেই। তৃষা, তুর্য, অনন্ত, তারপরে সাচ্চা, তারা সবাই নার্সিংহী থেকে SMS করেছেন। অসম হচ্ছে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রোমান্টিক পেটনি আমাদের SMS করেছেন জিঞ্জিরা থেকে, যে আজকের এপিসোডটি বেস্ট এভার। আমাদের নাহিদ SMS করেছেন যে আমি ভূত এফএম এর শুরু থেকে শুনছি কিন্তু কোনোদিন SMS করিনি, এটা আমার ফার্স্ট SMS। প্রথম SMS করার জন্য আপনাকে ধন্যবাদ। নাসির শনির আখড়া থেকে লিখেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে নেক্সট মানডে তার অপারেশন, তার জন্য দোয়া করতে। আমরা সবাই দোয়া করছি প্রাণ ভরে আপনার অপারেশনটি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং সুস্থ হয়ে আবারও ভূত এফএম এর লিসনার হয়ে ফিরে আসুন। মুক্তা আমাদের SMS করেছেন। হাসান আমাদের SMS করেছেন, খুব ভালো লাগছে জানিয়েছেন। ফিরোজ মাহমুদ আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। আমাদের হিরোশি SMS করেছেন এবং তিনি বলেছেন মামুন আই এম লিসনিং। ওকে, থ্যাংক ইউ হিরোশি, আপনাকে নিয়ে কথা হচ্ছিল অ্যান্ড ইউ আর লিসনিং নাও। সো মিতুল মগবাজার থেকে SMS করেছেন। শিফা কুমিল্লা থেকে SMS করেছেন, তিনি আই এম ভেরি এক্সাইটেড। আচ্ছা, আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন উইল নেভার স্টপ দ্য ফুর্তি। ওকে, সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তৃষা ময়মনসিং থেকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া দারুণ লাগছে। ফয়সাল লিখেছেন দিস ইজ মাই ফার্স্ট SMS, লাভ ইউ অল। শোভন আমাদের SMS করেছেন মিরপুর থেকে, ভাইয়া অনেক ভয় লাগছে তাই ছাদে গিয়ে শুনছি। সুবাহ আমাদের SMS করেছেন আপনার ঘটনাগুলো খুব ভালো লাগছে, লিখেছেন আমাদেরকে অনিকা চিটাগং থেকে। এছাড়াও আবির আমাদের SMS করেছেন, তিনি বলেছেন যে তিনি ক্লাস 7-এ পড়েন, তার এইজ 12, কিন্তু এখনো পর্যন্ত তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অনেক কষ্ট হচ্ছে নিশ্চয়ই আপনার। হৃদয় খান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি আর আমার 2 বোন একসাথে ভূত এফএম শুনছি। শাহেদ বিজন আমাদের SMS করেছেন সুভাষ সহ আরো 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 অনেকে। এবং যারা আমাদের SMS পাঠানি তাদেরকে বলি মোবাইলে মেসেজ আপনি গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম
স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমরা আমাদের প্রথম গেস্টের কাছে, নতুন গেস্ট যারা নতুন এখন জয়েন করেছেন, এবং আপনার নামটা একটু বলবেন মাইক্রোফোনের কাছে এসে। হাই, I'm Said Afrid from Uttara. আমি এখন স্কুল ঢাকাতে পড়াশোনা করছি. First of all, I'd like to thank Radio Furti for presenting us such an awesome show. Second of all, obviously Russell Bear for giving me an opportunity. Third of all, my friends and family who always supported me and who are listening to Bhuta. ওকে, সো আমরা ঘটনায় চলে যাই। আপনার একটা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনা আছে, রাইট? জি, জি। আচ্ছা, সেটা আপনি শুনেছেন কার কাছ থেকে? আমার রতন আঙ্কেল রতন আঙ্কেলের কাছ থেকে। আচ্ছা, আমরা তাহলে সেইটা কি শুনবো আগে নাকি পরের ঘটনাটা আগে শুনবো? সেটার কথা বলবো। ফাইন, শুনি আমরা তাহলে। অবিশ্বাস্য ঘটনা, তারপরেও আমি চাচ্ছি যে সবাই শোনেন। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি ঘটনাটা ঠিক আছে কিনা, ঘটনাটা কি আসলে সত্যি কিনা। যাই হোক, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা শুনুন ঘটনাটি। সো এই স্টোরিটা আমাকে রতন আঙ্কেলই বলেছিল. তো রতন আঙ্কেল আমাদের গাড়ি চালাতো. তো একসময় সে অ্যাম্বুলেন্স চালাতো নাইট শিফটে ঢাকার এক হসপিটালের. সো দেখা যেত সপ্তাহে দুই তিনবার তার ঢাকা থেকে ঢাকার বাইরে একবার না একবার লাশ নিতেই হতো. তো একদিন এরকম খবর আসলো তার কাছে যে একটা ইলেকট্রিকিউটেড লাশ তার কাছে এসেছে একটা মেয়ের. সো সে গার্মেন্টস এর কাজ করতো. সো ইলেকট্রিক শক খেয়ে সে মারা গিয়েছে. সো গার্মেন্টস এর কর্তৃপক্ষ এবং হসপিটালের সাথে অ্যারেঞ্জ করে লাশটা মাদারীপুর ডাসার এলাকায় ডেলিভারি করার ডিসিশন নিল. তো রতন আঙ্কেলের কাছে খবর আসলো যে লাশটা ডেলিভারি করতে হবে এবং লাশের কোনো গার্জিয়ান ছিল না, কারণ লাশের ফ্যামিলি মেম্বাররা সবাই ডাসারে ছিল এবং ইট ওয়াজন্ট পসিবল ফর দেম টু কাম এন্ড টেক দ্য ডেড বডি. সো রতন আঙ্কেল ডিসাইড করলো 12টার মধ্যে রওনা দিয়ে সকাল সকাল ঘরে ফিরবো. তো সে 12টার মধ্যে লাশ প্যাক করলো এবং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সে রওনা দিল. ফার্স্ট 2 ঘন্টার মধ্যে সে আরিচে ঘাট পৌঁছালো. পদ্মা নদী পার হয়ে সে রাজবাড়ি ক্রস করে ফরিদপুর থেকে মাদারীপুর যাবে. এখানে ঘটনাটা শুরু. সো আমি ফার্স্ট অফ অল সেটিংটা একটু ডেসক্রিপশন দেব. এটা একটা ওয়ান ওয়ে হাইওয়ে রোড. 20 বছর আগে এটা এরকম ছিল যে রোডের দুই সাইডে ঘন জঙ্গল ছিল এবং রোডের সাইডে যেসব গাছগুলো ছিল তা প্রচন্ড বড় ছিল এবং এরকম দেখা যেত যে লাইট দিলে এটা একটা ভয়ঙ্কর এক আকৃতির রূপ নিত. সো এখানে ওই সময় লাইটের সোর্স ছিল না যেহেতু অনেক পুরান ছিল এবং ইট ওয়াজ আনডেভেলপড. সো আমি এখন বলবো রতন আঙ্কেল. সো রতন আঙ্কেল এই রোড থেকে যাচ্ছে তো হঠাৎ করে সে একটা হর্নের আওয়াজ পেল. এখন ভয় পাচ্ছে রতন আঙ্কেল উল্টে আরো সাহস পেল, কারণ এই রোডে ইউজুয়ালি দেখা যায় কোনো গাড়ি চলছে না. সো হর্নের আওয়াজ শুনে সে ভাবলো থাক বাস একটা দুটা গাড়ি. সো সে সাইড দেওয়ার পর একটা জিনিস সে খেয়াল করলো, গাড়ি যদি সাইড থেকে যেত সে অবভিয়াসলি গাড়িটা দেখতো, বাট সে দেখলো না. সো সে লুকিং গ্লাসের দিকে তাকালো, দেখলো দেয়ার ওয়াজ নো সাইন অফ এনি কার. আর যদি কোনো গাড়ি থাকতো অবভিয়াসলি লাইট জ্বালাতো. তো সে ভাবলো হয়তো ভুল চলছে. তো সে চললো. আবার সে একটা হর্নের আওয়াজ শুনলো. এবারও সেম জিনিস, লুকিং গ্লাস দিয়ে তাকালো, নো সাইন অফ এনি কার. সো এবার সে তার অ্যাসিস্ট্যান্টকে বললো, এই তুই একটু পিছিয়ে তাকাতো, গাড়ি টাড়ি আছে নাকি, আমি তো শুনতেছি হর্ন টর্ন. তো অ্যাসিস্ট্যান্ট তাকালো, দেখলো কিছু নাই. বললো ওস্তাদ না কিছু তো নাই, আপনি হয়তো ভুল শুনছেন. তো রতন আঙ্কেল ভাবলো আচ্ছা ঠিক আছে তুই একটু খেয়াল টেল রাখিস. সো সো তারা সামনে আর একটু কিছু দূর গেল. তারপর যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট গাড়িটা থামালো. অ্যাম্বুলেন্স থামিয়ে সে বললো যে রতন ভাই আমার তো সিরিয়াস বাথরুম আসছে. সো আপনি একটু গাড়িতে থাকেন, আমি তো যাবো আর আসবো. তো রতন আঙ্কেল বললো তো তুই তো তাড়াতাড়ি কর, এই রাস্তার ঘাট তো ভালো না, ডাকাত অনেক ভয় আছে এই এলাকায়. সো অ্যাসিস্ট্যান্ট গেল. তো রতন আঙ্কেল এখন অ্যাম্বুলেন্সে একা. কথা নেই বার্তা নেই, আবার সেই হর্নের আওয়াজ. এবার রতন আঙ্কেল সিরিয়াস হলো. সে গাড়ি থেকে নামলো, নেমে সে পিছনে চেক করলো এবং সে দেখলো দেয়ার ওয়াজ নাথিং. ফাইজলামি যে কেউ করবে, দেয়ার শুড বি সামথিং, বাট দেয়ার ওয়াজ নাথিং. সো সে এবার ডিসাইড করলো সে গাড়ির ভিতরে যে রুম লাইট অন করে এবার সে কন্টিনিউয়াসলি মনিটর করবে তার রিয়ার লুকিং গ্লাস, যে লুকিং গ্লাসটা গাড়ির ভিতরে থাকে, পিছে আসলে কি হচ্ছে. তো সে ঢুকলো, রুম লাইটটা অন করলো এবং সে রিয়ার লুকিং গ্লাসের দিকে তাকালো এবং যা তাকালো তা বিশ্বাস করার মতো ছিল না. সে দেখলো কফিনের ভিতরে যে লাশটি ছিল তা কফিন খুলে বসে আছে এবং প্রচন্ড কাঁদছে.
রতন আঙ্কেল এটা দেখে কিছু বুঝতে পারলো না। ফার্স্ট অফ অল হি ওয়াজ টোটালি কনফিউজ, what am I doing? তো সে কিওর হওয়ার জন্য সে পিঠে তাকালো, এবং যখন সে পিঠে তাকালো এভরিথিং ওয়াজ ফাইন। কফিন যেরকম ছিল ঠিক সেরকম। তো বেসিক্যালি ডিফারেন্স হলো রিয়েল লুকিং গ্লাসে সে ডিফারেন্ট দেখছে, বাট ইন রিয়ালিটি ওয়ান সে পিছনে তাকাচ্ছে ইট ওয়াজ সামথিং এলস। সো সে ভাবলো আমি এতক্ষণ ভুল শুনছি, আমি কি ভুলও দেখতেছি? তো সে আবার রিয়েল লুকিং গ্লাসের দিকে তাকালো এবং সে দেখলো সেম থিং, ডেড বডি ইজ আপ। এন্ড এইবার ডেড বডি আরেকটা জিনিস করলো দ্যাট ওয়াজ আনইউজুয়াল, ভেরি আনইউজুয়াল। দ্য ডেড বডি ওয়ান্টেড টু কমিউনিকেট উইথ রতন আঙ্কেল। সে ইশারা দিয়ে বলছিল সামথিং, শি মেন্ট সামথিং লাইক দিস, যে তাড়াতাড়ি গাড়ি চলো, এখানে দেরি করো না, কিপ মুভিং। বাট রতন আঙ্কেল যেহেতু তার বুকে একটা বড় ধরনের ভয়ের জমাট ধরলো, তো সে এটা বুঝতে পারলো না। তো সে তার শরীরে যত শক্তি আছে সব দিয়ে হর্ন দিল একসাথে 4-5টা। হর্নের আওয়াজ শুনে তার চিজ তো এসে পড়লো, পুরো তো কি হয়েছে হর্ন দিলেন কেন? তো রতন আঙ্কেল বললো যে কিছু না, মনে পিছিয়ে কাউকে দেখছি, তুই একটু চেক কর। তো অ্যাসিস্ট্যান্ট চেক করলো, বলে সব ঠিকঠাক আছে। তো রতন আঙ্কেল বললো তুই একটু গাড়ি চালা, আমি টায়ার্ড হয়ে গেছি, এর জন্য হয়তো ভুল টুল দেখতেছি। So the assistant continue করলো after going kind of 5 kilometer or 6 kilometer. This time the assistant observed something. তো যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট দেখলো পিছে থেকে কয়েকটা লোক দৌড়ে আসছে খুব দূরত্ব স্পিডে। তো সে রতন আঙ্কেলকে এটা ইনফর্ম করলো যে তোস্তাদ দেখেন তো কিছু এসব কি, ডাকাত টাকা ছিল নাকি, টিকিট পাঠাই দিব। তো রতন আঙ্কেল খেয়াল করলো, যদিও অন্ধকার ছিল, যতটুকু ডিটেলে সে বলতে পেরেছে ততটুকু আমি বলবো। সে আমাকে বললো কয়েকটা বুড়ো লোক, 6 থেকে 5 জন, 7 to 8 feet, ইচ অফ দেম একদম পুরো বুড়ো, এবং তাদের শরীর থেকে সব জায়গা থেকে পশম, এবং দে ওয়ার ওয়ারিং ছেঁড়া পাঞ্জাবি, কালো ছেঁড়া পাঞ্জাবি। সো এতটুকু সে দেখতে পেরেছিল অন্ধকারের মধ্যে। তো তারা খুব স্পিডে চলন্ত অ্যাম্বুলেন্সটাকে ধরার চেষ্টা করছিল। যাই হোক, রতন আঙ্কেল যে জিনিসটা বুঝে উঠতে পারছিল না তা হলো যে স্বাভাবিক যে দেখা যায় একটা বুড়ো লোক এক রুম থেকে আরেক রুমে যেতে পারে না, সেখানে কিভাবে এই বুড়ো বৃদ্ধ লোকগুলো একটা চলন্ত অ্যাম্বুলেন্সকে ধরার চেষ্টা করছে। সো সে বুঝলো সামথিং রং। তো সে অ্যাসিস্ট্যান্টকে ভয় না দেওয়ার জন্য সে বললো হ্যাঁ এগুলো ডাকাত মাকাত আসছে, তুই হর্ন টর্ন দিলে ফাইট টাইট দিস না, তুই স্পিড বাড়িয়ে যা, আর পিছে থাকিস না। তো অ্যাসিস্ট্যান্ট তার কথা মতো করলো। তারপর যখন তারা সেই ওয়ান ওয়ে রোডটা ক্রস করলো এবং ডাসার টাউনে ঢুকলো, দেন এভরিথিং ওয়াজ ফাইন, নাথিং ওয়াজ দেয়ার। তারপর ভোরবেলার মধ্যে লাস্টে ডেলিভারি করলো। বাসে যেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কথা সেভাবে হলো, কান্নাকাটি। বাট রতন আঙ্কেল ইজ ইউজ টু ইট, কারণ সে সবসময় এই ধরনের কাজ করে থাকেন তিনি। সো সে যখন তো সে ডিসাইড করলো এখনই চলে যায়। তো সে যখন অ্যাম্বুলেন্স উঠবে ঠিক সেই সময় একটা বৃদ্ধ হুজুর আসলো, এসে বললো বাবা তোমরা যেহেতু রাত্রে লাস্টে নিয়ে আসছো, তোমাদের কি কোনো সমস্যা টমস্যা হয়নি? তো রতন আঙ্কেল ভাবলো যাওয়ার সময় তো সেম রোড দিয়ে যেতে হবে, তো তাকে সবকিছু খুলে বললে হয়তো কোনো ইট মাইট হেল্প হিম। সো সে খুলেমেলা বললো লাশের কথা, এই বৃদ্ধ লোকের কথা। তো এখন বৃদ্ধ হুজুরটা এই শুনে একদম অবাক, বললো তোমরা যে এই রুট থেকে বেঁচে এসেছো এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। তখন রতন আঙ্কেল প্রশ্ন করলো কেন, এই এলাকার এগুলো কি অনেক নাম করা ডাকাত? তখন তারা বললেন না ডাকাত না, এটা অবশ্য আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা কাউকে বলি না, কারণ এটা যদি কাউকে বলি ফার্স্ট অফ অল এই রোডটাকে ব্যবহার করতে তারা ভয় পাবে, সেকেন্ড অফ অল কেউ বিলিভ করবে না। সো সো সে বললো যে এখানে এইখানে 100-200 বছর আগে থেকে এদের একটা সামথিং এক্সিস্ট ওভার হিয়ার দ্যাট ফিডস অন ডেড বডি, অনলি ডেড বডি, বাট ইফ এনিথিং ইজ অ্যালাইভ এটা কোনো সময় হার্ম করবে না। আর দে হার্ম ডিউরিং নাইট। এবং এটা দেখা গেছে যে অনেক আগে যখন, এখন তো অ্যাম্বুলেন্স ইউজ করতো, অনেক আগে দেখা যেত কি ভ্যানে মানুষ লাশ নিয়ে আসতো, তখন তাদের অ্যাটাক করতে অনেক ইজি হতো। তখন ঠিক এভাবে অ্যাটাক করতো, কিন্তু ভ্যান যে চালাতো তাকে কিছুই করতো না। তো সে ঠিকই ভ্যানটা এনে এসে টাউনে এরকম ছড়াতো যে এরকম এরকম জিনিস আছে, তো রোডটা এভাবে এভাবে ইউজ করতে হবে। তারপর হুজুরটা রতন আঙ্কেলকে সাহস দিল, যে বললো যে এখন দিন হয়ে গেছে, সূর্য উঠছে, আর তোমরা তো আর কোনো ডেড মেটেরিয়াল কিছু ক্যারি করছো না, সো ইউ গাইস ক্যান কন্টিনিউ, তোমাদের আর সমস্যা হবে না। তো রতন আঙ্কেল ঠিক সেই রোড দিয়ে আসলো ঢাকায়, এবং তার কোনো সমস্যা হলো না। বাট সে একটা জিনিস রিয়েলাইজ করলো, হ্যাঁ, সেটা হলো গিয়ে ডেড বডিটা কেন উঠেছে। সে দুইটা ব্যাখ্যা দিয়েছিল। একটা হলো গিয়ে বিকজ ওয়ান রিজন ওয়াজ ডেড বডিটাকে গোসল করা হয়নি বিফোর ইট ওয়াজ পুট ইন দ্য কফিন, সো দ্য ডেড বডি ওয়াজ
impure. Hmm. Second thing, the dead body was trying to save herself and Ratan uncle because she might have sensed that she jate lokta, but something was coming, so she warning দিচ্ছিল. সো বেসিক্যালি এটাই আমার গল্প স্টোরিটা ছিল। আর আনফরচুনেটলি রতন আঙ্কেল আমাদের সাথে এসে এটা শেয়ার করতে পারে নাই বিকজ হি ইজ নো মোর উইথ আস ইন দিস ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট গেস্টের কাছে আমরা চলে যাই এবং এর মাঝখানে বেশ কিছু এসএমএস আছে এবং সুমন আমাকে এসএমএস করছে, রাসেল ভাই ওয়ার লিসনিং ভূত এফএম এন্ড দিস ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। আচ্ছা, এছাড়াও অর্জুন আমাদের এসএমএস করেছেন, বলছেন ভাই আপনার ভূত এফএম, আচ্ছা ভূত এফএম নতুন গেস্ট খুব ভালো লেগেছে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মনির ইমাদুল শরীফ, এছাড়াও পল্লব মান্নান আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন ভূত হান্টার, মৌ চাপাইয়া অবশ্যই এসএমএস করেছেন, চঞ্চল ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন আলমগীর, এসএমএস করেছেন আমাদেরকে আহসান, এসএমএস করেছেন আমাদেরকে ডেভিল হান্টার, এসএমএস করেছেন সাঈদ, এসএমএস করেছেন মোস্তাক, সাজ্জাদ, নাহিদ, এছাড়াও দেখতে পাচ্ছি নাসিদ মগবাজার থেকে, শোভন মিরপুর থেকে, নব মিরপুর থেকে। আসলে আমাদের রেগুলারই কাজ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়। আমি লাস্ট মানে গত পরশু আমার বাসায় এরকম একটা ঘটনা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি, সেটা আমি আজকে সময় খুব কম, আজকে বললাম না। মাসুমের একটা ঘটনা রয়েছে ভূত ফিল্মের কাজ করতে নিয়ে, মিউজিক বা অন্য যে কোনো কাজ করতে নিয়ে তাকে অনেক ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। সেরকম একটা ঘটনা, ব্যাপারটা খুব অদ্ভুত যে একই উইকে, যে উইকে আমার সাথে ঘটেছে তার ঠিক আগের উইকে, ঠিক একই উইকে না, তার ঠিক আগের উইকে মাসুমের সাথে ঘটেছে, পরপর দুই উইকে দুইজনের সাথে ঘটেছে। যেটা হচ্ছে আমি আমার জন্য প্রায় 1.5 বছর পরে এরকম একটা ঘটনা ঘটলো। যদি সময় পাই আগামী সপ্তাহে অবশ্যই বলবো, যেহেতু আজকে হাতে সময় কম। আমাদের সঙ্গে আরেকজন গেস্ট হয়েছেন, তার একটা ঘটনা আমার খুব ভালো লেগেছে। তিনি আমাকে শুরুতেই বলছিলেন যে এমন এক জায়গায় তার বাসা ছিল যেখানে নাকি হাঁটু কাদা ভেঙে তারপরে স্কুলে যেতে হতো। সেইখানকার চমৎকার একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমার তার কাছে শুনতে চাই। সো আমরা শুনি, আপনার নামটা আগে শুরুতে বলবেন, আমরা সেকেন্ড তাকে শুনবো। হ্যালো, আমার নাম সাইফুল বাতেন টিটো। প্রথমে আমি রেডিও থ্রি থেকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। তারপরে আমি প্রথমত আমার বন্ধু মিজানুর রহমান সুমন, ওর আজকে জন্মদিন, ওকে আমি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তারপরে নিশাত, তুমি আছো, তুমি শুনছো, তোমাকে অনেক ধন্যবাদ। তো আমি যে ঘটনাটা আজকে এখানে বলবো সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে একটা ঘটনা। এটা খুব সম্ভবত 1995 বা 4 এই সময়ের ঘটনা, আমার এক্সাক্ট খেয়াল নেই এখন। তো ওই সময় আমার দাদি যিনি, উনি বেঁচে ছিলেন। ওই সময় ওনার বয়স 60 বা এরকম 60 আপ। তো উম, আমার গ্রামের বাড়িটা একটু বর্ণনা দিই। আমার গ্রামের বাড়িটা মানে গ্রামটার নাম হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নাম ফুলঝুরি নাম, যা আমি অনেক প্রাউড ফিল করি, যেটার নাম ফুলঝুরি। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা ফুলঝুরি গ্রাম। তো এখানে আহ, এখন আমি যে গ্রামে বা আমার যে ওয়ার্ডে বাড়ি, ওইখানে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি যায়নি এবং কাদা এখনো পর্যন্ত যায়নি। যদিও এখানকার বিদ্যুৎ সচিব হচ্ছে আমাদের গ্রামের ছেলে। তো যেটা বিষয় সেটা হলো আহ কাদা একদম হাঁটু পর্যন্ত। আমি পাড়ায় পাড়ায়, তারপর আমি ক্লাস 7 পর্যন্ত সাফাই স্কুলে পড়তাম। তো এমন একটা মানে আসলে প্রকৃতপক্ষে যেটাকে অজপাড়া গা বলে, সেটাই ওটা। তো ওখানে আমি এখনো দেখি যে কুপি বাতি জ্বলে। তো আমাদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়িতে থাকি আমরা, আমার সেজো চাচা আর আমার আর দুই চাচাতো ভাই, এরা মিলে 4টা ফ্যামিলির একটা বাড়ি, অনেক বড় বাড়ি। তো আমার সেজো চাচি যিনি, ওনাকে আমি মানে আদর করে ওনাকে আমি গেদু ডাকি। তো উনি আমাকে খুব আদর করেন, আমি মানে ওনার হাতে বড় হয়েছি। ওনার সবচেয়ে যে বড় প্রবলেমটা ছিল সেটা হচ্ছে উনি কখনো মানে ওনার বাচ্চা যখন উনি প্রেগনেন্ট হতেন, কোন একটা কারণে বাচ্চা নষ্ট হয়ে যেত, অথবা বাচ্চা বড় হয়ে একটা সময় আর কি আর থাকতো না। তো এটা খুবই একটা কষ্টকর ব্যাপার যে এটা কেন হবে, প্রত্যেকেই তো মা হতে চায়। তো ওনার ভিতরে কিছু প্রবলেম ছিল। আমার খেয়াল আছে যে ওনার টোটাল শরীরে মেবি 5 থেকে 7 কেজি তাবিজই ছিল, মানে অসংখ্য তাবিজ, যেটা আসলে মানে খুব বীভৎস দেখা যেত। তো আমার দাদির কিছু বিষয় বলি তাহলে বুঝতে পারবেন। আমার দাদি ওই সময় অনেক একজন মানে অনেকের উপর প্রভাবশালী একজন মহিলা ছিলেন। প্রভাবশালী বলতে যে মানে সন্ত্রাসী টাইপের এরকম কিছুই না, মানে উনি টুকটাক তাবিজ টাবিজ দিতে পারতেন, ইভেন অনেক ওষুধপত্র দিতেন।
তো ওনাকে অনেকেই গ্রামের সবাই রেসপেক্ট করতো। তো যেটা হলো ওই আমার দাদি প্রায় আর কি এই ট্রিটমেন্টটা করতেন আমার চাচির, যে অমুক জায়গায় এটা দেখছি। উনি আবার উল্টাপাল্টা অনেক কিছু দেখতেন যেটা আসলে সাধারণত আমরা দেখতাম না। আর ওনাদের ঘরের ঠিক পিছনে একটা অনেক বড় এবং অনেক মোটা একটা আমড়া গাছ ছিল। এখন ওটা নেই, তোলা হয়েছে। তো উনি ওনার যে প্রথম ছেলেটা কবির, উনি আমাদের থেকে বড় ছিলেন। আমি এই ঘটনাগুলো মানে যতক্ষণ অনেক ঘটনা হচ্ছে আমার জন্মের আগের ঘটনা। হচ্ছে ওনার বড় ছেলে কবির মারা গেলেন, তারপরে আরো দুইটা ছেলে মেয়ে মারা গেলেন, নষ্ট হলো। এরপরে আহ, যখনকার মূল ঘটনা, যখন আমি যে ঘটনার সাক্ষী, সেই ঘটনাটা যখন ঘটছে তখন আমি 5 কিংবা 6-এ পড়ি। আমাদের বরিশাল অঞ্চলের ঘরগুলো যেরকম হয় সেটা হচ্ছে ঠিক মিডিলে অনেক বড় একটা ঘর থাকে, এর চারপাশে 4টা বারান্দার মতো থাকে। আহ ওই বারান্দায় আমার চাচি কোন এক সন্ধ্যাবেলা শুয়েছিলেন। তো আমার মা অন্যদিকে কাজ করছেন, বাড়ির অন্য সবাই বিভিন্ন দিকে আছেন। তো হঠাৎ করে ভয়াবহ একটা চিৎকার, মানে যে চিৎকার আসলে স্বাভাবিকভাবে মানুষ ভয় পেলে চিৎকার দেয়, কিন্তু ওই চিৎকারটা ছিল তার থেকেও একটু অন্যরকম। সবাই ছুটে গেলেন। তো আমার চাচি যেটা বললেন সেটা হচ্ছে এই আমড়া গাছে কেউ একজন একটা পা, আপনার আমড়া গাছের মাথায়, আর একটা মানে পা হচ্ছে ঘরের পীড়ায়। পীড়া বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে মাটির ঘরের, ঘরের যে আর কি যেটার উপর ঘরটা করা হয় ওটার একটা যে সাইড দেওয়া হয়তো বা বলে, এরকম জায়গাটায় ওইখানে একটা পা। তো একটু ফাঁকে বলে রাখি, তখন আমার চাচি প্রেগন্যান্ট ছিলেন। তো ওইখানে একটা পা দিয়ে আহ, তার দিকে হাত বাড়ায় বলতেছে দে, এইটাও দে, এরকম একটা ব্যাপার। তো এটা বলার পরে যেটা আমার দাদি যেটা এসে বললেন, মানে সে আসলে মানে এরকম একটা ভাব নিয়ে বললেন যে আসলে বিষয়গুলো তিনি অনেক ভালোভাবে জানেন। তিনি বললেন যে জাস্ট উনি মুখে একটা কথাই বললেন যে এটাও টিকবে না। তো তখন আমার চাচি অনেক কান্নাকাটি শুরু করলো, যে সে আসলে বুঝতে পারছে যে এটা টিকবে না। তো এরপরে স্বাভাবিকভাবেই আমার চাচির দিন পার হতে লাগলো, মানে বাচ্চার পেটের যে বাচ্চার কোনো সমস্যা হলো না। যে সমস্যা না হওয়ার পরে উনি আস্তে আস্তে দিন যাচ্ছে। কিন্তু একদিন যেটা হলো, আমার চাচির উন্মাদনা অনেক বেড়ে গেল, মানে ভয়াবহ লেভেলের উন্মাদনা বেড়ে গেল। মানে উনি চিল্লা ফাল্লা করতেন, সারা বাড়ি ঘর মাথায় তুলে নিতেন। অথচ এই কাজটা উনি যখন করছেন তখন বোধহয় ওনার মানে ডেলিভারির 1 মাস কিংবা 1.5 মাস আগে, যখন আসলে তার এই শক্তিটা থাকার কথা না ন্যাচারালি। ওই সময় সাধারণত মায়েরা হাঁটতেই পারে না। তো উনি যেটা করতেন, আমাদের খেয়াল আছে, অনেক বড় বড় জিনিসপত্র তুলে এদিক সেদিক ছুঁড়ে মারতেন। আর ওনার ভিতরে একটাই বিষয় ছিল যে ওনার সবকিছু কেউ একজন গ্রাস করে নিতে চায়, এরকম একটা ব্যাপার। আর আমি আর একটা কথা আমার একটু আগে বলা উচিত ছিল, সেটা আমি বলিনি, যে ওই যে ঘরটা, অর্থাৎ পূর্ব দিকে ছিল ওই ঘরটা, ওই জায়গাটা সবাই শুনতাম যে খারাপ, বা ওই জায়গায় ওইখানে ঘর করাটা ঠিক হয়নি, এরকম কিছু কথাবার্তা। তো যাই হোক, এখন এই যেদিন আর কি আমার চাচি আর কি খুব বেশি মারাত্মক ভাবে উনি উন্মাদের মতো আচরণ করতে লাগলেন, তখন আমার বাবা একজন স্কুল শিক্ষক। তো উনি আবার একটু এসব বিশ্বাস করেন না, বা একটু এগুলো কিছুই না, এরকম একটা ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে সেটা আসলে অস্বাভাবিক, এটাকে স্বাভাবিক বলা যায় না কোনো মতেই। তো কোনোভাবে চাচি মানে ওই থাকলো আর কি। পরের দিন দুপুরবেলা একটা ট্রিটমেন্ট হবে, এরকম একটা বিষয়। তো এই ট্রিটমেন্ট গুলো সাধারণত যেভাবে হয় আমার খেয়াল আছে ওইভাবেই ট্রিটমেন্ট গুলো হচ্ছিল। একটা সাদা চাদরে আমার চাচি হলুদ এটা পুড়ে, তারপরে মরিচ এটা পুড়ে, এর সাথে হলো গিয়ে মানে সর্ষে টর্ষে আরো অনেক কিছু দিয়ে টিয়ে উনি আর কি একটা, আমাদের এলাকায় যে যে ঝাড়ু, শলার ঝাড়ু, ওটা যখন দিতে দিতে একদম শেষ হয়ে যায়, একদম ছোট অংশ থাকে, এরকম কিছু জিনিসপত্র, এবং খুব গরুর চোয়ালের হাড়, অনেক কিছু নিয়ে আমার স্পষ্টত এখনো খেয়াল নাই। মানে এটা তো 1995 বা 96 এর ঘটনাটা, স্পষ্টত খেয়াল থাকার কথা না। এগুলো নিয়ে আর কি মানে উনি একটা আর কি চিকিৎসা করবেন, বা যে সাথে আসছে বা ওকে সরাই দিবে, এরকম একটা ব্যাপার। তো ঠিক এই সময়ে এটা মানে এমন না যে এটা সন্ধ্যা বা রাত, খুব ভয়াবহ একটা টাইম, এরকম না। আমার খেয়াল আছে দুপুরের দিকে। তো দুপুরের দিকে সবকিছু সাজগোজ শেষ, জাস্ট যখন ট্রিটমেন্টটা শুরু করবে
ঠিক তখন যে ঘটনাটা হলো এটা আমি চোখের সামনে দেখে আসলে আমার কেন মানে এটা কেউই বিশ্বাস করবে না। ঠিক জিম টিম করা অনেক মানুষজন বা জ্যাকি চাং টাং এরা যেভাবে মানে ফিল্মে যেভাবে লাভ টাপ দেয় আমার চাচা ঠিক ওইভাবে একটা লাভ দিয়ে 2-3টা লাভ দিয়ে অর্থাৎ ঘর থেকে মানে মূল ঘর থেকে উঠোনে ট্রিটমেন্টটা হচ্ছিল, উঠোনে তা উঠোনের মাঝখানে ওই জায়গা থেকে তার ঘরের দূরত্ব হবে মিনিমাম হলেও 20 গজ। তো ওই 20 গজ আমার মনে হলো উনি মাঝখানে একটা পা দিয়ে হাওয়ার বেগে ঘরের একটা রুমের মধ্যে ঢুকে গিয়ে দরজাটা লাগাই দিলেন। মানে এটা কোনোভাবেই সম্ভব না যার অল্প কিছুদিন পরে যার বাচ্চা ডেলিভারি হবে। তো মানে সবাই একটা মানে হতভম্ব একটা ভাব চলে আসতো। তো আমার দাদি যেটা করলেন, আম, দাদি এবার কিছু পানিতে ফুটু দিয়ে একটা পানি রেখে গেছিলেন একটা পাত্রে। তো দাদি ওই রুমের মধ্যে যাবেন, উনি ওই যে গরু যে যখন হাল চাষ করি আমরা গরু পিটানোর জন্য একটা লাঠি থাকে, ওই লাঠিটাকে আমরা বলি পাচেন। ওটা খুবই শক্তিশালী, মানে ওটা পিটাইলে ভাঙে টাঙে না এরকম। এরপর ওইটা নিয়ে আমার দাদি ভিতরে ঢুকলেন। আমার দাদি অনেক লম্বা এবং সেই স্টেজ অনেক বড় ছিল, তার চুল সাদা, মানে দেখতে সুন্দর। বাট মানে যখন যদি তাকে আমরা আসলে নেগেটিভলি দেখি তখন আসলে ওনাকে যে অনেক বাজে দেখা গেছে সেটা আমি দেখছি। তো দাদি just ওটা নিয়ে ঘরের ভিতরে রুমের ভিতরে ঢুকলেন। তো রুমের ভিতরে ঢোকার পরে যে বিষয়টা হলো মানে আমরা কিছু দেখছি না, রুমটা লক করা। মানে লক করা বলতে ভিতর থেকে মানে আমার দাদি ঢুকে দিয়ে দিছে, কিন্তু ওর ভিতরে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মানে এখন অবশ্যই রেসলিং সবাই দেখেন, মানে ওই রেসলিং এ যেভাবে মারামারি হয় এরকম কিছু আওয়াজ আসছে ভিতর থেকে, মানে মনে হচ্ছে কেউ কাউকে ওয়ালে ছুঁড়ে মারছে, আবার ও ওকে ওয়ালে ছুঁড়ে মারছে। আবার মানে ওই যে ভ্যাম্পায়ারের মুভিগুলো যেরকম কিস কিস আওয়াজ বা এরকম একটা মানে ওই ততক্ষণে কিন্তু আমি এর আগে কখনো ভ্যাম্পায়ারের মুভি টুভি দেখিনি বা আমার দ্বারা দেখা সম্ভব হয়নি। আমি তো অনেক গ্রামের একটা ছেলে, আর ওই সময় এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় ব্যবস্থা ছিল সিনেমা হল কিংবা ভিসিআর। তো এটাও আমাদের জন্য খুব একটা কিছু ছিল না। বাট আমার সাউন্ড গুলো মনে আছে যে সাউন্ড গুলো অনেক বিভৎস সাউন্ড ছিল, যেটা আসলে আমার চাচি বা আমার দাদির কারোর দ্বারা দেয়াই সম্ভব না, আমি এটা ওভারশিওর। কিন্তু কেন যেন আর কি সাউন্ড গুলো মানে খুব বিভৎস বিভৎস কিছু সাউন্ড, এবং মনে হচ্ছে যে একজন আরেকজনকে ওয়ালের মানে কাঠের বাড়ি মানে দেয়ালের সাথে মানে কাঠের সাথে অনেক ধাপ ধাপ শব্দ করে মারতেছে। কিছু সময় পর সবকিছু নীরব হয়ে গেল, দরজাটা খুলে, এবং আমার দাদি বলে গেছে যে দরজা খুলে যখন আমি বেরোবো তখন যাতে আমার গায়ে পানিটা মারা হয়। তো তখন দরজাটা যখন গেল তখন আমারই আর এক ভাবি, চাচাতো ভাবি মানে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ, উনি পানিটা ওনার আবার রাশি টাশি বা এরকম কি একটা বিষয় ছিল, উনি কোন একটা কারণে একটু পুত পবিত্র, উনি পানিকে যখন মারলেন আমি এটাও একটা মানে দেখার মতো দৃশ্য। আমার দাদি যে অবস্থা ছিলেন মানে এই ফলটা কিরকম মানে ডিরেক্ট ফল, মানে ভাজ টাজ হয়ে না, মানে ডিরেক্ট ফল করলেন ওই জায়গায়। এরপরে কিছু সময় আর ভিতরে গিয়ে দেখা গেল যে আমার চাকরির মুখ টুক দিয়ে অনেক ফেনা টেনা বের হয়েছে, মানে বিভৎস একটা দৃশ্য। আমাদের যারা বেশি ছোট ছিলাম তাদেরকে এই দৃশ্যগুলো দেখতে দেওয়া হয়নি। তো এরপরে দুজনেই সুস্থ হয়ে গেলেন। তো এখন আমার দাদি অনেক কিছু মানে নিজের ভিতর থেকে মানে বলতেন না, কিন্তু ওনার কথাগুলোর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে সে এখনো যায় নাই, যাকে তাড়ানোর জন্য কাজগুলো করা হয়েছিল সে এখনো যায় না। তো তার বোধ হয় মাস দেড়েক পরে আমার চাকরি বা- তো যেটা বিষয় সেটা হলো গিয়ে ও ওর বয়স যখন 4-5, ওর নাম আসমা ছিল। তো যখন 4-5 তখন মানে মানুষের কিন্তু স্বাভাবিক মানুষের তাকানোর একটা স্টাইল আছে। কিন্তু ওর তাকানোর স্টাইলটা ছিল মানে হঠাৎ হঠাৎ, এটা সবসময় দেখা যায় না, একটু কেমন যেন মানে কেমন যেন একটু তাকানোটা ছিল। সেই তাকানোটা আমরা স্বাভাবিকভাবে নেই না, এটা আমি নিজে দেখেছি যেটা বললাম। মানে এটা আমার মা এখন শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার মাও এই বিষয়টা দেখছেন এবং মা একদিন আমাকে বললেন যে এটা কেমন। এটা কিন্তু ওই ঘটনার অনেক পরে। তো আমাদের এলাকায় মানে এটা অন্যান্য এলাকায় হয়তো হয় যে মাথা পিছন থেকে ধরে একটা ঝাঁকি দিয়ে আমরা একটা মুখ দিয়ে একটা সাউন্ড করি এবং বলি যে তোর মাথার ঘিলু নড়তেছে। সাউন্ডটা একটু শোনান তাহলে বুঝতে পারবে। সাউন্ড হচ্ছে এরকম, এরকম একটা সাউন্ড করি যার ফলে বোঝা যায় যে আসলে তোর মাথার ঘিলু নড়তেছে। এটা একটা মজা করি আমরা বাচ্চাদের ধরে মাথাটা নাড়ায় এরকম একটা সাউন্ড করি। তো ওর এই কাজটা করতেছিল আমার আর এক ভাতিজা, যে আসলে ভাতিজা হোক আমাদের কিন্তু ওর আমাদের থেকে বয়সে বড়। তো এটা করার পরে তো মানে হঠাৎ করে দেখলো যে আসলে ওর মাথার ভিতর সত্যি সত্যি কিছু নড়তেছে।
এখনো আসলে অনেক ভয় খেয়ে গেছে। ও বুঝতেছে না যে আসলে এটা ওর নাড়া দেওয়ার কারণে হলো না আসলে কি হলো, মানে সব মানে খুবই আশ্চর্য হয়ে গেছে যে এইটা কিভাবে হলো। এই ঘটনার 2-3 দিন পরে ওর ওই লুক বা ওর আচার আচরণে, আত্মার আচার আচরণে, কিন্তু নিতান্তই একটা বাচ্চা, আত্মার আচার আচরণে অনেক পরিবর্তন চলে আসছে, অনেক পরিবর্তন চলে আসছে। মানে হাঁটার স্টাইল অনেক গম্ভীর বা স্লো হাঁটতেছে, মানে এটা আসলে ওর মতো একটা বাচ্চার কাছ থেকে এটা কখনো এক্সপেক্টেড না। তারপরে যেটা হলো, এর অল্প কিছুদিন পরে ওর মানে ওকে মানে ওই যে বারান্দাটা, যে আমরা গাছের যে যেখানে শুয়ে আমার চাচি এই বিষয়গুলো দেখেছিলেন, সেখানে মানে ও শুয়ে আছে, বাট ওর মাথার মানে মাথার খুলিটা এরকম যে হয়তো যারা এই বিষয়টা স্বাভাবিক মানুষের সাথে বললে হবে না, যারা ডিফেন্সে চাকরি করেন বা ব্রাশ হওয়া বোমের যে খোলসটা যেভাবে পড়ে থাকে তার ভিতরে একটা কিছু অনেক পাওয়ারফুল একটা কিছু ছিল, ব্রাশ হয়ে গেলে যেরকম একটা অবস্থা থাকে, ঢিলু টিলু করে না, মানে এটা একা একাই হয়েছে কোনো এটা একদম ফুললি একা, মানে ওইখানেও ঘুমানো ছিল, সে ঘুমানো ছিল, একা মাথাটা ফেটে চৌচির মানে হয়ে গেছে। সেটা চৌচির হয়ে ঝিলুগুলো চারপাশে ছড়াচ্ছে। তো এটা আপনাদের দেখা একদম। আমি আমি তো আর একটা ওনার ভালো ঘটনা ছিল, বাট আমাদের সময় শেষে আমাদের অনেক কথা বাকি থেকে গেল এবং এবং আমাদের সময় আমাদের শেষ করে ফেলতে হবে, হাতে একেবারেই সময় নেই। যাই হোক, আমরা আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো। আর ভূত এফএমের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন, ভূত এফএম@রেডিও ফুর্তি.fm, which is